নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকের লাইভের মূল বিষয় স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি, নিয়োগ কি আদৌ হবে? আরো একবার বলি, স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি, নিয়োগ কি আদৌ হবে? এই বিজ্ঞপ্তিকে ঘিরে যে বিভিন্ন জটিলতা এবং ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে যাতে করে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া যায়, তো সে বিষয়ে আজকের লাইভের মূল বিষয়। এবং যারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমার অনেক সহযোদ্ধাও আছেন যারা স্বাভাবিকভাবেই জীবিকার জন্য হন্য হয়ে ঘুরছেন, তারাও অনেকে এই পরীক্ষায় বসতে চাইছেন, তাদের অনেকেই প্রশ্ন করেছেন। তো সেদিকে তাকিয়েই আজকের এই লাইভটি রাখছি। মূলত শেষ পর্যন্ত শুনুন এবং প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন। তবে কোনো ব্যক্তিগত আক্রমণ করলে ফেসবুক বা ইউটিউব যেখানেই করুন, আপনাকে ব্লক করা হবে। এ বিষয়ে আমার কিছু সহযোদ্ধা এই ধরনের কমেন্টের লিঙ্ক, আমার যেহেতু কমেন্ট পড়ার সময় থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, এই দুদিন আপনারা জানেন আমি কোনো লাইভও করিনি, ব্যস্ত ছিলাম, তো সেই অনুযায়ী কমেন্টের লিঙ্কগুলো আমাকে পাঠান তারা, এবং সেভাবে আমি সিদ্ধান্ত নিয়ে থাকি। তো যাই হোক, তবে এই মূল বিষয়ে যাওয়ার আগে আরো সাম্প্রতিক দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সতর্ক করতে চাই, সজাগ রাখতে চাই। এই দুটো বিষয় নিয়ে পরে আমি আবার ভিন্ন লাইভ করব, কিন্তু আজকের এই লাইভে এই দুটো বিষয় ঝলক হিসেবে আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে। এই দুটো বিষয় সংক্ষেপে আলোচনা করার পর আমি মূল বিষয়ে যাব, এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে দুটো বিষয় কি, করোনার বাড়াবাড়ি, ভ্যাকসিনেশনের বয়স কমবে? হ্যাঁ, আমি তেমনই আশঙ্কা করছি। তাই শিশুদেরকে নিরাপদে রাখুন, সে বিষয়ে আলোচনা রাখব। এবং পরের বিষয়টি, যেটা ঝলক হিসেবে যে দুটি বিষয়ের, তার দ্বিতীয় বিষয়, দেশ রক্ষায়, ভারতীয়ত্ব রক্ষায় এবং শক্তিশালী ভারত, বিকশিত ভারত 2047 এভাবেই ব্যাপারটা ছড়াচ্ছে। সেই লক্ষ্যে ভলান্টিয়ার প্যাট্রিয়টিক রিজার্ভ ফোর্স VPRF গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে আশঙ্কা আমি আগেই করেছিলাম, জনতাকে দিয়ে জনতার ব্যবস্থা করা আর কি। পুলিশ তো অতরা নিয়োগ করবে না, স্বাভাবিক। এখন কন্ট্রাকচুয়াল পুলিশ নিয়োগ করতে গেলেও তো তাকে একটা মাসে পয়সা দিতে হয়। তো এই বিষয়ে সংক্ষেপে আমার আলোচনা রাখবো, কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে ভিন্ন লাইভের প্রয়োজন আছে বলে আমি মনে করছি। প্রথমে দেখুন, করোনা কিন্তু আবার ফিরে এসেছে এবং বিভিন্ন চ্যানেলে, ফেসবুক জানেন, এইসব দালাল, ফার্মা দালাল ফেসবুকেও দারুণ রকম সক্রিয়। ফিরে এসেছে মানে ফিরিয়ে আনা হয়েছে, সেটা আমরা জানি, আমার সহযোদ্ধারা জানেন। 3000 ছাড়িয়ে গেছে। এই যে আমি যখন লাইভ করছি সেটা নির্ঘাত 3500 ছাড়িয়ে গেছে। কালকে দেখবেন 4000 ক্রস করে গেছে। কেরালা সবার আগে, বিজ্ঞানসম্মত কেরালা, যেখান থেকে মহামারীর বা অতিমারীর সূত্রপাত হয়, সেটা নিপা ভাইরাসই হোক, করোনা ভাইরাসই হোক, সবই ওই কেরালা, বিজ্ঞানসম্মত কেরালা, ওই মার্ক্সবাদী যাদের আর কি এখনো সেখানে টিকে বেঁচে পড়তে আছে আর কি, মানে বাঁচিয়ে রাখা হয়েছে।
সেখান থেকেই বিজ্ঞানসম্মত কেরালার মানে বিজ্ঞানসম্মত অসুখ বিসুখের সূত্রপাত হয়। তো টপে আছে এই কেরালা, তারপরে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং আমাদের পশ্চিমবঙ্গেও কেস বাড়ছে, কলকাতাতেও মারা যাচ্ছে, এরকম জানেন আপনারা তালিকা, এবং আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে তালিকাও প্রকাশ করা হচ্ছে। প্রথম দিকে সেটা করা হচ্ছিল না, এখন সেটা জোর কদমে করা হচ্ছে। ওয়ার্ল্ডোমিটারও অ্যাক্টিভ হয়ে গেছে। এগুলো অশনি সংকেত নিঃসন্দেহে। তবে অনেকে যারা এখন মনে করছেন, সে আমার বেশ কিছু লাইভের মন্তব্য দেখলাম যে আমি এসএসসির ব্যাপারে বলতে গিয়ে নাকি করোনার ব্যাপারে বলি ধান ভানতে শিবের গীত। ভালো করে আপনাদের মনে করিয়ে দিই, হে চাকরি প্রার্থী, শুধু তো নিজেরটাই বুঝলেন, আশপাশের খবরটা রাখলেন না বলেই তো আপনাদের এমন মনে হচ্ছে। এই করোনার বাড়াবাড়ি করে যদি লকডাউন বা সেমি লকডাউন করে দেয় আগের মতো, কোথায় পরীক্ষা দেবেন? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দেবেন? স্কুল যদি আবার বন্ধ করে দেয়, স্কুলে তো বন্ধ করে করে দিয়ে শিক্ষকের অবস্থা মানে কি, পদের সংখ্যা কোথায় কমেছে দেখতে পাচ্ছেন? কত পদ হওয়ার কথা ছিল। স্কুলই যদি বন্ধ হয়ে যায় তাহলে শূন্য পদ তৈরি হবে কি করে? ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আবার সমস্ত রাজ্যগুলোকে জানিয়ে দিয়েছে কিরকম দেখুন, চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক। ব্যাপারটা এইরকম। ছোটবেলায় আমরা শুনেছিলাম এই প্রবাদ বাক্যটি, যার ইংরেজি কি, টু হান্ট উইথ দ্য হাউন্ড অ্যান্ড রান উইথ দ্য হেয়ার। কি বলছে কেন্দ্রীয় সরকার? রাজ্য সরকারগুলোকে সতর্ক হতে বলেছে কি না, বেসরকারি স্কুলের ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সরকারি স্কুলের প্রতি অনীহা বাড়ছে, তাই রাজ্য সরকারকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় সরকার। অথচ সব দুই সরকার মিলেই এই যে প্রাইভেটাইজেশন প্রক্রিয়া, যেটা নতুন বিশ্ব ব্যবস্থার একটা বড় এজেন্ডা, সেটা তারা উভয় মিলেই এবং সমস্ত রাজনৈতিক দল মিলেই যে এটাকে বলবৎ করছে, লাগু করছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য দেখুন মানুষকে ওই যে কেন্দ্রীয় সরকার বলেছে। আর আমাদের তো কেন্দ্রীয় সরকারের লোকে বোঝে না, দল বোঝে। কেন্দ্রীয় সরকার মানে হলো বিজেপি, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কত ভালো, রাজ্য সরকারগুলোকে সতর্ক করছে। অথচ বেসরকারীকরণের এজেন্ডা থেকে শুরু করে যেসব বিষয়গুলো হচ্ছে, শিক্ষা খাতে বরাদ্দ ছেটে ফেলা, বিভিন্ন রকমের যে ব্যাপারগুলো হচ্ছে, বেসরকারি স্কুলগুলোকে অনুমোদন দেওয়া, এগুলো তো শিক্ষাটা তো যুগ্ম তালিকাতেই আছে নাকি? শুধু রাজ্য করছে? এখনো তো কারেন্ট লিস্টেই রয়েছে। তো এই সমস্ত কিছু পলিসি তো কেন্দ্রীয় সরকারই বানাচ্ছে না? তাহলে এগুলো বেসরকারি স্কুলে ভর্তি বেড়ে যাচ্ছে আর সরকারি স্কুলে ভর্তি কমে যাচ্ছে বলে রাজ্য সরকারকে যে সতর্ক করে দেওয়ার গল্পটা, এটা কি আইওয়াস না? আমরা সেটা সাধারণ মানুষ কজন বুঝবে? তারা ওই খবরটুকু পড়লো, ব্যাস মিটে গেল। আরও একটি খবর আপনাদের জানাই, এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত লাইভের সুযোগ আছে। কলেজের অবস্থা জানেন কি? আমি যতদূর জানি যে এইচএস রেজাল্ট কবে বেরিয়েছে আপনারা জানেন? 11ই মে বা 12 যায় ওই রকম সময়ে বেরিয়েছে, এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই। কিন্তু তারপরে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে? হয়নি। পোর্টাল ওপেন হয়েছে? আমি শেষ খবর পাওয়া পর্যন্ত, কালকে পর্যন্ত তো হয়নি। তারা কি বলেছে? তারা বলেছে নাকি জুন মাসের ফার্স্ট উইকে বা মে মাসের লাস্ট উইকে কলেজে ভর্তির পোর্টাল খুলে যাবে। এইচএস পাশ করা পড়ুয়ারা সরকারি কলেজে ভর্তি হতে পারবে, এরকম বলা হয়েছিল। তো যাই হোক, এখনো পর্যন্ত আমি জানি না খুলেছে কিনা। তো এত বিলম্ব কেন? আদৌ কি খুলবে? কবে খুলবে পোর্টাল? কেন? ইতিমধ্যেই খোঁজ খবর করে দেখুন, যাদের পয়সা কড়ি আছে, মাল কড়ি আছে, সেই সব পড়ুয়া তারা কিন্তু ইতিমধ্যেই বেসরকারি কলেজগুলোতে ভর্তি হয়ে গেছে বা ভর্তির জন্য প্রক্রিয়া শুরু করেছে। কারণ সেখানে এরকম কোনো ব্যাপার নেই, আপনি যাবেন আর সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেবে, ফেলো করি মাখো তেল। তাহলে এই যে পলিসি, এত দিন আগে রেজাল্ট বেরিয়েছে অথচ ভর্তির কোনো প্রক্রিয়া নেই সরকারি কলেজগুলোতে। কি উদ্দেশ্যে করা হচ্ছে? হ্যাঁ, কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা কি বুঝতে পারছেন না? যাতে করে যতভাবে পারা যায় সরকারি শিক্ষাকে
বিভিন্নভাবে কলঙ্কিত করে, শিক্ষকরাও একাংশ তার জন্য দায়ী অবশ্যই, কিন্তু মিডিয়াকে দিয়ে বিভিন্নভাবে বা পলিসি তৈরি করে, আর এই যেমন এই পলিসি অ্যাডমিশনের কোনো খোঁজ খবর নেই, অথচ রিয়াল হয়ে বসে আছে। পড়ুয়ারা কি করবে? ইতিমধ্যেই তো ডামাডোল চারদিকে, স্কুলে ডামাডোল, কলেজে ডামাডোল, চারদিকে সেভাবে এই মিডিয়া আপনাদের সামনে উপস্থিত করছে, তাই তো? তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে, তার জন্য কেন্দ্র, রাজ্য, সমস্ত রাজনৈতিক দল সমানভাবে দায়ী, কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থা লাগু করার প্রক্রিয়া তারা রয়েছেন, সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যাই হোক, এবার মূল বিষয়ে আসি। করোনার যে ব্যাপারটা আবার যে প্যানিকবাজি করেছে, আমি আগের ভিডিওতে বলেছি লকডাউন হলে কতটা হতে পারে, কোন কোন বিভাগে হতে পারে। স্কুল একটা বড় টার্গেট, লোকাল ট্রেন একটা বড় টার্গেট, বিভিন্নভাবে টোটাল কার্পেট লকডাউন এখন ওরা করবে না, করতে চাইবে না, তবে কৌশলে বুঝতেই পাচ্ছেন কোনগুলো ওদের টার্গেট আছে। এখনও অনেক জায়গায় হকার উচ্ছেদ করা যায়নি রেল থেকে, তো সেখানেও এক ধরনের লকডাউন বা সোশ্যাল ডিস্টেন্সিং বা করোনা বিধি জরুরি আছে, রেলের ক্ষেত্রে জরুরি আছে। শিয়ালদা স্টেশনে এখনও হকার উচ্ছেদ করা যায়নি, এবং এই এলাকাগুলোতে আমাদের মেন এবং ওইদিকে দেখবেন লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার যে লাইনগুলো আছে, সেখানে স্টেশন চত্বরে এখনও হকার আছে, রীতিমতো আছে। আর আমাদের এইদিকে ধরুন মেন লাইন কৃষ্ণনগর, রানাঘাট, এইসব যে এই পর্যন্ত যে ট্রেনগুলো যাচ্ছে, যাই হোক এই লাইনগুলো আর কি মেন লাইন, সেখানেও স্টেশনগুলোতে যথেষ্ট হকার এখনও আছে। তো বুঝতেই পাচ্ছেন আরও একটা দরকার আছে। তাই কোথাও না কোনো না কোনো জায়গায় না হলেও এই দুটো জায়গা কিন্তু প্রাইভেটাইজেশনের জায়গা থেকে নজরে আছে, বুঝতেই পারছেন। তো যাই হোক, তাহলে এটা তো একটা লক্ষ্য, রিসেট করা একটা লক্ষ্য, কারণ করোনা কখনো বিজ্ঞান ছিল না, প্রথম থেকেই আমরা বলে এসেছি একটা পলিসি ডিসিশন। লকডাউনের পেছনে কোনো বিজ্ঞান নেই, মাস্ক পরার পেছনে কোনো বিজ্ঞান নেই, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের পেছনে কোনো বিজ্ঞান নেই। এ নিয়ে বহু তথ্য রিসার্চ আমরা একে অপরের সঙ্গে শেয়ার করেছি, ফেসবুকে দিয়েছি, ইউটিউবে দিয়েছি, আপনারা দেখেছেন, পড়েছেন। হ্যাঁ, সেসব আর এখানে দেওয়ার আমরা অনেকটা এগিয়ে গেছি, এখানে আর সেসব দেওয়ার কোনো জায়গা দরকার আছে বলে আমি মনে করি না। তাহলে এখন আবার করোনা কেন? ওই যে একটা লক্ষ্য বললাম, ওরা জল মাপছে যাতে করে এই সেক্টরগুলোতে বিশেষ করে আবার লকডাউন করা যায় বা করোনা বিধি চাপিয়ে দেওয়া যায় বিজ্ঞানের নামে, এই একটা লক্ষ্য। আর কি? ভ্যাকসিন। তো এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে অনেকেই তো এখন আবার তথ্য বলছে প্রায় করোনা বুস্টার, আমি 30% জানতাম, ওটা বেড়ে বেড়ে অনেকটাই হয়ে গেছে, 60-70% নাকি পৌঁছে গেছে। তাহলে ভাবুন, আচ্ছা গেল, তাহলে 3খানা ডোজ যদি 60%-এর বেশি, 60%-এর বেশি নিয়ে থাকেন, আর প্রথম ডোজ তো 98% নিয়েছেন, দ্বিতীয় ডোজ তো এরকম প্রায় 80-70-এর ঘরে 75-80 এরকম নিয়েছেন, তাহলে তো ভ্যাকসিন সবাই নিয়েই নিল ধরতে গেলে। তাহলে আবার কিসের এত প্যানিকবাজি, কিসের? একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যদি খবরগুলো মনোযোগ দিয়ে দেখেন। শিশু মারা যাচ্ছে এবারে, বেশ কিছু শিশু হাইলাইট করে বলা হচ্ছে যে খবরে শিশু মারা যাচ্ছে, শিশু। হ্যাঁ, 6 মাস, 7 মাস, 1 বছর বা তারও নিচে এরকম বহু শিশু নাকি করোনা ভাইরাসের আক্রমণে মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে। সবাই না বললেও মরলেও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাহলে এবারের কিন্তু একটা বড় হাইলাইট হলো শিশু। অর্থাৎ আপনারা জানেন আমাদের দেশে করোনা ভ্যাকসিন কত বয়স পর্যন্ত দেওয়া হয়েছিল আপনারা জানেন? যারা এই বিষয়ে আমরা লড়াই করছি, সচেতনতার বিস্তার করছি, তারা জানেন। প্রথমে দেওয়া হলো কাদের? 60 বছরের ঊর্ধ্বে, মানে সাধারণ নাগরিকদের কথা বলি। প্রথমে তো স্বাস্থ্যকর্মী, পুলিশ, এদেরকে দেওয়াই হয়েছে, আপনারা জানেন। তারপরে যখন সাধারণ নাগরিকের কথা এলো, তখন 60 বছর বয়সী বিনামূল্যে আর কি। অবশ্যই জানেন তো কি মূল্য, সেটা এখন আপনারা হাড়ে হাড়ে জানেন, বোঝেন কি মূল্য চোকাতে হচ্ছে। তো 60 বছরের ঊর্ধ্বে দেওয়া হলো, 60 বা তার ঊর্ধ্বে। তারপরে কমতে আমি তখনই বলেছিলাম সদ্য জাতকে ছুঁয়ে ফেলবে আগে। হ্যাঁ, তো সেটা এখনো হয়নি, তবে আমাদের দেশে হয়নি, আসছে, হবে এবার।
তারপরে কি হলো, কমতে কমতে দাঁড়ালো কি 18 বছরের প্লাস, 18 এবং তার ঊর্ধ্বে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে। তারপরে কি হলো, তারপরে 1922 থেকে আমরা দেখতে পেলাম স্কুলে স্কুলে দেওয়া হলো, 9-10 কমে গেল, কমতে কমতে কোথায় দাঁড়িয়েছিলেন অফিসিয়ালি 6 বছর বা তার ঊর্ধ্বে দেওয়া যাবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, 6 বছর অবধি নেমেছে। তো অনেকে যারা জানেন না তারা প্রশ্ন করেন কি এত এত এইটুকু বাচ্চার কেন হার্ট অ্যাটাক হলো, অমুক তমুক কেন হলো। তারা জানেন না যে অফিসিয়ালি আমাদের দেশে 6 বছর অবধি নামানো হয়েছে। এখন এটা ঠিক যে 6 বছর অবধি বাচ্চা গ্রামে গঞ্জে সবাই করোনা ভ্যাকসিন নিয়েছে এমন নয়, তবে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষিত বাবা মা তারা তো অবশ্যই দিয়েছেন। আর প্রাইভেট থেকে দিলে তো আর মালটা নাকি ভালো হয়, আর প্রাইভেট হলে বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, তারা তো এখন আরও ভালো করে বুঝবেন, স্কুলের ক্ষেত্রে বুঝবেন, কলেজের ক্ষেত্রে বুঝবেন, চিকিৎসার ক্ষেত্রে বুঝবেন, কত ভালো হয় নিশ্চয়ই এখন আপনারা আরও ভালো করে বুঝবেন। এটাই প্রক্রিয়া, আপনাদের বোঝা উচিত বলে আমি মনে করি, বোঝা উচিত এবং এটা দরকার ছিল। তথাকথিত উন্নয়ন বা সভ্যতার যে পর্বগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই উপলব্ধিটা অত্যন্ত দরকার ছিল বলে আমি মনে করি। তো যাই হোক, তারা দিয়েছেন, 6 বছর পর্যন্ত নেমেছে এবং এদেরকে অবশ্যই মূলত কোভ্যাক্সিন দেওয়া হয়েছে স্কুলগুলোতে, আপনারা জানেন। অর্থাৎ 18 বছর বা তার ঊর্ধ্বে কোভিশিল্ড রাজত্ব করেছে। এবার কোভ্যাক্সিন তারা ভাবলো আমরা কেন বাদ যাই, তাদের জন্য হচ্ছে এই স্কুল লেভেলগুলোতে কভার করেছে তারা, তথ্য তাই বলছে। কিন্তু আমেরিকায় কি হয়েছে আসুন দেখে নেই। আমেরিকায় বাইডেন তখন ছিলেন যখন এই সব শুরু হলো আর কি, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো শুরু হলো, এবং ট্রাম্পকে সরিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন। সেই সময় বহু ভিডিও লেখালেখিতে আমি এই বিষয়গুলো উল্লেখ করেছিলাম। তো সেই সময় কি হলো, সেই সময় সিডিসি, ওই যে সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি মার্কিনী সংস্থা, তারা তখনই মানে বাইডেনের আমলেই 6 মাস পর্যন্ত, 6 মাস এবং তার ঊর্ধ্বে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে। কি আমেরিকায় করোনা ভ্যাকসিন বলতে আমরা কি বুঝি, মূলত ওই যে ফাইজার এবং মডার্না বলছে, ফাইজার এবং মডার্না এই দুটো ব্র্যান্ডের ভ্যাকসিন বলছি আমরা, করোনা ভ্যাকসিন, সে দুটোই ওখানে দেওয়া হয়েছে। আপনারা জানেন না মার্কিন সেনেটে এখন ভ্যাকসিন নিয়ে কি হচ্ছে, আমি একটি লিঙ্কও শেয়ার করেছিলাম, এবং আপনারা জানেন তারপরে করোনা ভ্যাকসিনের বিশেষ করে তার অবদান এই পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসের দাপনে বিভিন্ন রকমের কেস গোটা আমেরিকা জুড়ে ঘটতে থাকে, হার্ট অ্যাটাক বাড়তে থাকে, অসুস্থতা বাড়তে থাকে। তার ফলে আমরা দেখতে পেলাম যে ট্রাম্প আবার ফিরে আসেন, কারণ রিপাবলিকান পার্টির মধ্যে এই ভ্যাকসিন বিরোধিতা তো বটেই, করোনা ভ্যাকসিন বিরোধিতা তুঙ্গে, সেটা এখনও তুঙ্গে। তারপরে আপনারা জানেন যে রবার্ট এফ কেনেডি জুনিয়র, তিনি স্বাস্থ্য বিভাগের সর্বেসর্বা হন, এবং তারপরে আস্তে আস্তে এই তথাকথিত করোনা প্রজেক্ট বলুন, বার্ড ফ্লু প্রজেক্ট বলুন, সেসব জায়গা থেকে ফান্ডিং তুলে নেওয়া হয়, ফান্ড কাট করা হয়, এবং স্বাস্থ্য বিভাগ থেকেই 10,000 কর্মী ছাঁটাই করা হয় আমেরিকায়। কিন্তু এবং সবচেয়ে যেটা শেষে কি করা হয়েছে, একদম লেটেস্ট যেটা ট্রাম্প আসার পরে মার্চ মাসে যেটা হলো, কি হয়েছে, মার্চ এপ্রিল এরকম সময়ে কি হলো, যে সিডিসি 6 মাস পর্যন্ত, 6 মাস এবং তার ঊর্ধ্বে শিশুদের ভ্যাকসিনেশন, করোনা ভ্যাকসিনেশন লিগালাইজ করেছিল, অ্যাপ্রুভ করেছিল। ট্রাম্প প্রশাসন এসে কি অ্যাড করলেন পরিষ্কারভাবে, ইফ দ্য প্যারেন্টস অফ দ্য চিলড্রেন অ্যাকসেপ্ট অর কনসেন্ট, এটা এই ক্লজটা ছিল না, এই ক্লজটা কিন্তু ছিল না, ওটা অ্যাড করা হয়েছে সাম্প্রতিককালে। যদি বাবা মারা চান, সম্মতি দেন, তবেই। আগে লেখা থাকতো না। আগে কি হতো, এমনিতে একটা ফর্ম বিলি করা হতো, অনেক ক্ষেত্রে তাও হতো না, আমাদের দেশে তো তাও হয় না, ওখানে তো স্কুল টুলে একটু ফর্ম টর্ম দেওয়া হয়, বিশেষ করে ইউরোপে, জার্মানিতে তো দেওয়াই হয়। তো এখানে কি হয়, ওই যে মুখে মুখে আমাদের দেশের মতোই অনেকটাই ছিল,
ওই আর কি নিতে হবে, স্কুল থেকে বলা হতো ভ্যাকসিন ছাড়া স্কুলে প্রবেশ করা যাবে না। ওরে বাবা, ওখানে তো বাইডেনের সময় মারাত্মক কড়াকড়ি শুরু হয়ে গেল, ক্লাস স্কুলে ঢুকতে দেবে না, যেটা আমাদের দেশেও এরকমভাবে হয়েছে। সেই সময় ভয় দেখানো হয়েছে যে করোনা ভ্যাকসিন না নিলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, পরীক্ষা দিতে দেওয়া হবে না, ওখানেও চাই চলছিল। কিন্তু এইখানে পরিষ্কারভাবে কিন্তু সেখানে এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে মাইনরদের ক্ষেত্রে পরিষ্কারভাবে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ট্রাম্প আসার পরে, যদি বাবা মারা চান তবেই নিতে পারেন। আর বাবা মারা যে ইতিমধ্যেই এই লড়াই আন্দোলন এবং যার দিকে কি হচ্ছে তারা ইতিমধ্যেই সচেতন হয়ে গেছেন। শিশুর তো মতামত নেই, 6 মাস এবং তার ঊর্ধ্বে নেই, বুঝতেই তারা কি বুঝবে। অতএব বাবা মারাই সিদ্ধান্ত নেবেন, স্কুলের প্রিন্সিপাল নন, স্বাস্থ্যকর্মী নন, মিডিয়া নয়, রাজনৈতিক নেতা নয়, তো দালাল বিজ্ঞানী নয়, বাবা মারাই সিদ্ধান্ত নেবে। অন্তত এইটুকু তো করা গেছে, ভাবুন, যেটা অভাবনীয় ছিল আমেরিকায়। কিন্তু ওই যে পুরোটা একদম পুরো ভ্যাকসিনেশনকে না করার ক্ষমতা নেই, ট্রাম্পেরও নেই। তাই এই ধরনের সতর্কতাগুলোকে তারা অ্যাড করতে পারে, এইটুকুই তারা পারেন। কারণ ওই যে বললাম, আগেই বলেছি, ডোনাল্ড ট্রাম্প আর যাই করুন তাকে জয়ানিজ ব্যাংকিং সিস্টেম মেনে চলতে হয়। তাকে যে পুরো স্বাস্থ্য বিভাগের যে স্ট্রাকচার পুরোটাকে উনি তো বদলাতে পারেন না। ফার্মা কোম্পানিকে তিনি অ্যাবলিশ করতে পারেন না, বরঞ্চ নিজের দেশকে আমেরিকা ফার্স্ট বলে কিছুটা বাঁচিয়ে সেভ করে অন্য দেশগুলোকে শোষণ করার সুযোগ করে দিতে পারেন, যেটা উনি করছেন বটেই, যতটা বাঁচানো যায় নিজের দেশকে। তাই আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, তার নির্বাচনী স্লোগানই তাই ছিল, আমেরিকা ফার্স্ট। তিনি তাই করছেন। তো এবার কি হবে? আমেরিকায় 6 মাস অবধি নেমেছে, ট্রাম্প এসে আবার এটা অ্যাড করে দিয়েছেন, বাবা মা চাইলে তবেই, জোর করা যাবে না, অ্যাড করে দিয়েছেন পরিষ্কারভাবে, অর্থাৎ ম্যান্ডেট নয়। তো আমাদের দেশে তো 6 বছর অবধি অফিসিয়ালি নেমেছে, তাও সেভাবে জোরাজোরি করা হয়নি, বা সেভাবে স্কুলগুলোতে বিশেষ করে অনেক স্কুলে হয়েছে। কিন্তু এবারে সেই খেলাটা কিন্তু শুরু হওয়ার ব্যাপক সম্ভাবনা। সতর্ক থাকুন। এই কারণেই আমি সংক্ষেপে এই লাইভে এই বিষয়টি বলছি, তবুও খুব একটা সংক্ষেপে বলছি না, যারা বোঝার তারা বুঝবেন। তাহলে কি দাঁড়াবে, আমাদের দেশে ওই 6 বছর থেকে 6 মাস অবধি আনা হবে, আনা হবে, কারণ তাতে আরও অনেক ভ্যাকসিনের ব্যবসা বিক্রি হবে। সরকার থেকেও দিতে পারে, প্ল্যান চলছে, কারণ অনেক ভ্যাকসিনের স্টক পাইল পড়ে আছে, জানেন তো। সেগুলোকেই সরকার ওই মিটিং করে, জানেন তো, মিটিং করে এক্সপায়ারি ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়। এটা নিয়ে আমি গত লাইভেও এবং ইউটিউবেও লিঙ্ক দিয়েছি, কিভাবে এক্সপায়ার হওয়া মালকে মিটিং করে এক্সটেন্ড করা হয় আর কি আমাদের এই সুপার পাওয়ারের দেশে, 4 নম্বর অর্থনীতির দেশে। তো সেইটা আছে, অর্থাৎ স্টক আছে, সেটাকে এখন রিলিজ করবে সরকার এবং প্রাইভেট কোম্পানি, মানে যারা ভ্যাকসিনের ব্যবসা করছেন। তাই সতর্ক থাকুন, শিশুদের নিরাপদে রাখুন। এই দালাল মিডিয়ার যে শিশুরা মারা যাচ্ছে, করোনায় মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এগুলোতে আমার সহযোদ্ধারা তো কান দেবেন না। অন্যরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে বা ইউটিউবে বা ফেসবুকে, তাদের বলবো তারা অন্তত চোখ আশপাশটা দেখুন। মিডিয়াকে পয়সা দিয়ে ওরা কিনে নিয়েছে, আম্বানির কতগুলো মিডিয়া, আদানির কতগুলো মিডিয়া, বিল গেটস কতগুলো মিডিয়াকে ফান্ডিং করে, কতগুলো জার্নালকে টাকা দেয়। নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত বিল গেটসের লোক সেখানে কাজ করে, বিজ্ঞান বিভাগ দেখে, ভাইরোলজি বিভাগ দেখে, তথাকথিত বড় বড় বিজ্ঞানী ডাক্তার। এ নিয়ে আমার কাছে প্রমাণ আছে, লিঙ্ক আছে, উল্টো পাল্টা কথা বলি না। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা। সুতরাং এগুলো দেখুন, প্রশ্ন করুন। আপনার সন্তানকে এই যে 6 মাস অবধি নামবে বলে আমার আশঙ্কা, মিলিয়ে নেবেন। এই কারণে এই প্যানিকবাজি করছে এবং শিশুদের খবরটা বেশি করে হাইলাইট করছে। তাই স্বাস্থ্যকর্মীদের আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আপনার বাড়িতে পাঠানো হবে করোনা ভ্যাকসিনের জন্য। আমি আবার বলছি, আপনারা যদি বিজ্ঞান মনস্ক নিজেদেরকে মনে করেন, এখনো যদি মনে করেন যে না, করোনা ভ্যাকসিনের জন্য কোনো বিপদ কারো ঘটেনি, আপনারা ভালো আছেন, আপাতত ভালো আছেন, কিন্তু
এইসব ভ্যাকসিনের লং টার্ম এফেক্ট 10 to 15 ইয়ার্স বহুবার বলেছি, তাই সতর্ক থাকুন, প্রাকৃতিক পন্থায় ফেরুন, আমার সাজেশন। তাই আমি বারবার অফিসিয়ালি বলবো, এখানে ডেমোক্রেটিক কান্ট্রি আমি বারণ করতে আমি পারি না, আই হ্যাভ নো রাইট টু ফরবিড ইউ। কিন্তু কেউ তার শিশুকে নিতে চান না, শুধু করোনা ভ্যাকসিন নয়, যে কোনো ভ্যাকসিন দিতে চান না, কারণ এখনো আমাদের সংবিধান আছে এবং কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, সেটা এখনো টিকে আছে। তাই আমার সঙ্গে বা আমাদের সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ব্যাপারে অবশ্যই আমরা সাহায্য করব আপনাকে, যদি আপনি নিতে না চান। তাও যদি আপনাকে জোর করে স্বাস্থ্যকর্মীরা, সেই ক্ষেত্রে ক্লিয়ার? আচ্ছা, এবারে আসছি পরের যে খবরটা, যেটা আমি বলেছিলাম দ্বিতীয় হাইলাইট, মানে সংক্ষেপে বলবো, সিঁদুরকে, অপারেশন সিঁদুরকে সামনে রেখে যারা এই বিষয়টি জানতে চান বিস্তারে, অন্তত এই প্রসেসটা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি লিঙ্ক দিয়ে দেব। কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে অপারেশন সিঁদুরকে সামনে রেখে দেশপ্রেমের একটা বড় রকমের জোয়ার আনার চেষ্টা হচ্ছে। অবশ্যই এটা আর্টিফিশিয়াল জোয়ার, স্পন্টেনিয়াস জোয়ার নেই। আশপাশে দেখলেই বুঝবেন স্পন্টেনিয়াস কোনো জোয়ার নেই এখানে। আইটি সেল এবং বিভিন্ন রকম পেড মিডিয়া ছাড়া এরকম কোনো জোয়ার নেই। মানুষের জীবন জীবিকা নিয়ে মানুষ এখন ব্যতিব্যস্ত। এই যে বেকার যুবক যুবতীরা, তারা এখন ওই দেশপ্রেমের জোয়ারে ভাসবেন না কি করবেন? তারা কি করবেন? কোনো জীবিকা নেই, কোনো নিয়োগ নেই। তো যাই হোক, সেখানে কি করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটা লিঙ্ক পাঠানো হচ্ছে। কিসের লিঙ্ক? ওই যে ভলান্টিয়ার প্যাট্রিয়টিক রিজার্ভ ফোর্স, এই নামে দেশ গঠনের নামে বিকশিত ভারত, বিকশিত ভারত 2047 এরকম একটা ভাবুন। মানে কি, আমি বহু আগেই বলেছিলাম, এই মর্মে ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের বলা হচ্ছে প্রাইড 2025, মানে এরকম একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার ছাড়া তো কাজ হয় না, বুঝতেই পারছেন। তো তাতে আপনি নমিনেটেড হয়েছেন, এখনো পাননি, নমিনেটেড হয়েছেন সেই পুরস্কারের জন্য, প্রাইড 2025। মানে দেশপ্রেমের ব্যাপার, তো প্রাইড হবেই। তো সেইখানে যদি আপনি মানে আপনার মানে ইঙ্গিতে সেটাই, যদি আপনি সেই পুরস্কারটা জিততে চান, তাহলে এই লিঙ্কে রেজিস্টার করুন আপনার স্টাফদেরকে, মানে যারা শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফ আছেন এবং পড়ুয়া, এবং সেখানে বিভিন্ন বয়স বলা আছে। 30-এর নিচে হলে অমুক ভলান্টিয়ার, তার উপরে হলে অমুক, মানে একটু পদমর্যাদা বেশি, মানে 30-এর বেশি হলে, তারপরে 50 হলে মেন্টর, 50-এর উপর হলে 50 পর্যন্ত মেন্টর, বা 50+ হলে মানে এইরকম মেন্টর, ভলান্টিয়ার, মানে এরকম বিভিন্ন নামে আমি পরের লাইভে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি সংক্ষেপে বলছি, এই ভলান্টিয়ার প্যাট্রিয়টিক রিজার্ভ ফোর্স এবং কিছু মেজর জেনারেল আছেন, তাদের নাম আমি এখানে বলছি না, দরকার নেই, পরের লাইভ যেহেতু করবো এটা নিয়ে আমি, পরবর্তী লাইভ, তাদের অধীনে মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত বিভিন্ন বা এখন রয়েছেন এরকম বড় বড় সব লোকজনের নাম আছে, আপনারা দেখে নিতে পারেন। তাদের অধীনে এই রিজার্ভ ফোর্স, ভলান্টিয়ার রিজার্ভ ফোর্স গঠন করা হচ্ছে। দেশ গঠন, কি শর্ত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বন্দে মাতারম, জয় হিন্দ, এটা বলতে হবে, মানে এতে বিশ্বাস রাখতে হবে, বন্দে মাতারম জয় হিন্দে বিশ্বাস রাখতে হবে এবং ভারতীয় হতে হবে, ভারতীয়, বেশ, এটাই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো কেন হঠাৎ করে এই সময় এই ভলান্টিয়ার বাহিনী কি করতে পারে, দেশ গঠনে কি ভূমিকা নিতে পারে? প্যান্ডেমিক আসছে আবার আমাদের দেশে, মহামান্য নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, তিনি সইও করেছেন। তাহলে এই পরিপ্রেক্ষিতে একটু ভাবুন দেখি, মাথাটা ক্লিয়ার করুন, মগজটা ক্লিয়ার করুন। আমি এখানে কিছু বলছি না, শুধু ভাবনার জন্য আপনাদের বলছি। বিস্তারিত লাইভ পরে আসবে। কি হতে পারে, এর কাজটা কি হতে পারে যখন প্যান্ডেমিক ঘোষণা করা হবে,
ভ্যাকসিন যখন আরও ভ্যাকসিন আসবে, কারণ মানুষ ইতিমধ্যেই ভ্যাকসিনের বিরুদ্ধে কিন্তু অনেকেই উপলব্ধি করেছে। আগে যেমন করে লাইন দিয়ে ইট পেতে ভ্যাকসিন নিয়েছিল তারা করোনা ভ্যাকসিন, এখন কিন্তু অনেকেই আমাদের সহযোদ্ধারা শিশু ভ্যাকসিন নিয়েও কিন্তু তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে, অনেকেই নিচ্ছেন না। আমার এরকম অনেক ছবি দিই, আগামীতেও আরও দেব। অনেকেই অপেক্ষায় আছেন। অমৃতের জাতক জাতিকা তারা কিন্তু পৃথিবীতে আসছে, তাদের সংখ্যা বাড়ছে, তাদের শরীরে কোনো ভ্যাকসিন নেই। তো এই বাতাবরণে যখন চারিদিকে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে, সবাই যে আমাদের সঙ্গে পরিচিত এমন নয়। আপনারা যান বিভিন্ন জায়গায় কথাবার্তা বলুন, দেখবেন মানুষ এদের মধ্যেই কিন্তু বলা বলি করছে, হ্যাঁ এটা নেওয়ার পরে শক্তি অনেক কমে গেছে, আগের মতো কাজ করতে পারি না, বা অনেক রকমের ব্যাপার তারা আলোচনা করছে। তো এরা কি সহজে আর ডেঙ্গু ভ্যাকসিন বলুন বা আগামীতে যেসব ভ্যাকসিন লাইনে আছে ওরা কি নেবে? নেবে না। তাহলে আমাদের দেশে কত পুলিশ আছে, কত স্বাস্থ্যকর্মী আছে, কতজনকে মাইনে দিয়ে রাখবে? টাকা লাগবে তো, 5,000 করে দিলেও টাকা লাগে। কিন্তু এত জনগণ যদি বেঁকে বসে তাহলে দাওয়াই কি? জনগণকে দিয়ে জনগণের ব্যবস্থা করা। তাই মাথায় রাখুন এটা কি হতে পারে। আগামীতে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি ভাবনা আসছে না? আমি কিন্তু এগুলো বহু আগেই বলেছিলাম। যারা আমার চ্যানেলে আছেন, লেখালেখি পড়েন, তারা জানেন এসব আমি বহু আগেই বলেছিলাম যে এরকমের একটা ব্যাপার কিন্তু আগামীতে হতে পারে। টাইমিংটা খেয়াল করুন। প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেল কয়েকদিন আগেই, ঠিক তারপর পরই এটা সিন্দুর, তারপর পরই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা আসা শুরু করেছে। সব জায়গায় এখনো যায়নি। তো পড়ুয়াদেরকে রিক্রুট করা এবং স্টাফদেরকে রিক্রুট করা, কারণ দেখুন বয়স কিন্তু 50+ পর্যন্ত, অর্থাৎ সবাই। তো এইখানে আপনি ভলান্টিয়ার হিসেবে যোগ দিয়ে কি করবেন? কোন দেশ উদ্ধার করবেন? ভাববেন না? কেন লাগছে হঠাৎ করে? এতদিন লাগেনি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এবারে আসছে আজকের মূল বিষয়ে। আপনারা জানেন যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে বের করার কথা ছিল, বেরিয়ে গেছে। বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আসুন আমরা একটু দেখে নিই সংক্ষেপে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তারপরে অ্যানোমালিসগুলো নিয়ে আলোচনা করব এবং শেষ পর্যন্ত নিয়োগ হবে কিনা সে বিষয়েও আলোচনা করব। আমরা দেখে নিই শূন্য পদের সংখ্যা কত বলা হয়েছে। মোটামুটি ভাবে আমি যা দেখলাম 35,723 বা এইরকম একটা কিছু, অর্থাৎ 35,000+ শূন্য পদ। আচ্ছা, আর কি রয়েছে? বলা হচ্ছে যে পরীক্ষা এখনো, এগুলো কিন্তু সম্ভাব্য, কোনো তারিখ দেওয়া হয়নি। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হতে পারে এবং অনলাইন ফর্ম ফিল আপ 16ই জুন থেকে শুরু করে 14ই জুলাই পর্যন্ত এরকম সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ তার আগে করা যাচ্ছে না। এবং অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। বুঝতেই পারছেন, অনলাইন প্রমোশন, অফলাইনের কোনো সুযোগ নেই, অনলাইনেই করতে হবে। বেশ, করা গেল। 14ই জুলাই রাত 12টার আগে টাকা জমা দিতে হবে। কিসের টাকা? ওই যে এন্ট্রি ফি, ওই জাতীয় কিছু আর কি। পরীক্ষায় বসতে গেলেও টাকা লাগবে, বিনা পয়সায় নেই তো। বিনা পয়সায় ভ্যাকসিনটা দেওয়া যায়, যাতে করে ফার্মা কোম্পানির মুনাফা বৃদ্ধি হয় এবং জনগণের ট্যাক্সের টাকায় ভ্যাকসিনের কোম্পানিকে, বিল গেটসকে টাকাটা মিটিয়েও দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে তো সেটা হবে না, এখানে টাকা দিতে হবে। কত টাকা? সাধারণ এবং ওবিসি প্রার্থীর বেলায় 500 টাকা, এসসি এসটি মানে এইসবের ক্ষেত্রে 200 টাকা। দেখছেন তো, একটা সময় কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রথম দিকের পর্বে আপনারা জানেন যে এসসি এসটির ক্ষেত্রে পয়সা করি লাগতো না। পোস্টাল অর্ডার ফ্রি ছিল, মানে ফ্রি, পরীক্ষায় ফ্রিতে বসতে পারত। সেটাও আর নেই, এখন 200 টাকা। হ্যাঁ, আর ওদিকেও তো বেড়েছে 500 টাকা। যেমন আগের বারে কত ছিল?
মিলিয়ে নেবেন। যেটা 500 টাকা সেটা আগের বারে কত ছিল, বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে স্বাভাবিকভাবে, সবই তো বাড়ছে। আচ্ছা বেশ, এবারে কি তারপরে বলা হচ্ছে যে অক্টোবরের চতুর্থ সপ্তাহের মধ্যে, মানে লাস্ট উইকের মধ্যেই রেজাল্ট বেরোবে, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা হবে এবং সম্ভাব্য রেজাল্ট অক্টোবরে বেরোবে। বেশ, তারপরে নাকি কাউন্সেলিংটা শুরু হবে নভেম্বরে, নাকি এক্সাক্ট ডেট মনে নেই, অত দরকারও নেই, আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। নভেম্বরের প্রস্তাব হয়েছে প্যানেল প্রকাশের, রেজাল্ট বলুন যাই বলুন, কাউন্সেলিং এর পরে রেজাল্ট বেরোবে অক্টোবরে, তারপরে কাউন্সেলিং চলবে, পুরো অক্টোবর জুড়েই কাউন্সেলিংটা চলবে, এরকম আমরা যেটা দেখলাম। আর নভেম্বরে প্যানেল প্রকাশ হবে, এক্সাক্ট ডেট আমার মনে নেই, ওই 14ই নভেম্বর বা এরকম কিছু হতে পারে, বা তারও পরে হতে পারে, সেটা বড় কথা নয়। মানে নভেম্বর মাসের মাঝামাঝি এরকম সময়ে প্যানেল প্রস্তাবিত নিয়োগের প্রস্তাব দেওয়া হবে প্যানেল আকারে। এই পর্যন্তই, খেয়াল করুন অনেক জায়গায় লিখেছে নিয়োগের প্রস্তাব, ইন্টারেস্টিং, ফাইন প্রিন্টটা খেয়াল করুন, নিয়োগের প্রস্তাব দেওয়া হবে এবং প্যানেল প্রকাশ্যে আসবে। আর কি খুব সুন্দর চমক আছে, বিশুদ্ধতা মানে দুর্নীতি এবারে হবে না সেটা প্রমাণ করবার জন্য কি হার্ড ওএমআর সিট, যেটা হার্ড কপি, সেটা 2 বছর সংরক্ষণ করা হবে। ওই যে ওএমআর পাওয়া টাওয়া যাচ্ছিল না, এসব ব্যাপার আর কি, জানেন তো কাহিনী, সব ইচ্ছে করে করা হয়েছিল, দিদিমণি সব ইচ্ছে করে করেছিলেন এগুলো, এসএসসি সবাই, দাদামণি দিদিমণি সব আছে উপর, ভেতরে সব ঠিকঠাক আছে। তাই দিদিমণির বিরুদ্ধে সিবিআই টিবিআই কিচ্ছু হবে না, আমি বহু আগেই বলেছি। তো তাহলে আর যেটা স্ক্যান কপি আর কি, সেটা 10 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। বাকি ভালো, কি ভালো, বেশ ভালো কথা। আর কি ভেতরের কি ব্যাপারটা আছে, ব্যাপারের মধ্যে কি, ওই যে ভেতরের যে তথ্য আর কি, 40 বছর অবধি, মানে 2025-এর 1 জানুয়ারি যাদের 40 বছর হয়ে গেছে তারাও বসতে পারবে, 21 থেকে 40 এরকম একটা কিছু আপনারা জানেন। কিন্তু বয়সের ছাড় আছে কাদের সেটা জানেন আপনারা, বয়সের ছাড় থাকে, হ্যাঁ। কিন্তু এবারে যেটা অবশ্যই সংযোজন, যেটা এই কারণ এই বিজ্ঞপ্তিটা তো অন্য রকমের বিজ্ঞপ্তি, এরকম বিজ্ঞপ্তি তো ইতিহাসে প্রথম। সেখানে যারা এই যে 2016-তে মানে প্যানেল তো যাদের গেছে আর কি, মানে তারা চাকরি টাকরি চলে গেছে, তাদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে, বেশ, বা বয়সের ছাড় দেওয়া হয়েছে এমনটাই বলা হয়েছে। তার মানে তারা বসতে পারবেন, সেখানে তাদের বয়স দেখা হবে না বা এরকম একটা কিছু বলা হয়েছে। তো সবাই বসতে পারবেন, হ্যাঁ তাই তো মনে হচ্ছে বিজ্ঞপ্তি দেখে। যদিও ওরা বিভিন্ন জায়গায় বলেছিল দাগিরা বসতে পারবে না, টেন্টেডরা নাকি বসতে পারবে না, কিন্তু সুপ্রিম কোর্ট সেভাবে কিছু কি নির্ধারণ করেছে আমার তো মনে হয় না। এগুলো তো সব এসএসসি রাজ্য সরকার করছে। সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যের ঠিকঠাক তালিকা সেটাও কি দেওয়া হয়েছে আমার জানা নেই, সেই তালিকা কি দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্ট তো পুরো প্যানেলটাই, নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ, ঠিকঠাক নয় বলে, কারাপ্টেড বলে পুরোটাকেই বাদ দিয়ে দিয়েছে। বিকাশবাবু তাই করেছে, বিকাশ রঞ্জন বাবু তাই বলেছেন, উনি বড় উকিল, এটা আপনারা জানেন, এটাই বাস্তব। তাহলে এগুলো আসছে কোথা থেকে? আসছি পরে, এই বিজ্ঞপ্তি নিয়ে কি কি গল্প হতে পারে আমি আসছি। আর কি, অর্থাৎ সবাই বসতে পারবে, এটা কোনো সমস্যা নেই, উল্লেখ নেই নোটিফিকেশনে দাগি বলে বসতে পারবে না বা কিছু। আর কি, একাডেমিক মার্কস যেটা ছিল একটা সময় আপনারা জানেন, হ্যাঁ লিখিত পরীক্ষা 60 নম্বর করা হয়েছে, 60। একাডেমিক যেটা ছিল অর্থাৎ এডুকেশনাল যে স্কোর, আপনি মাধ্যমিক এইচএস সব যোগ করে করা হতো, সেটা এখন কত করা হয়েছে? আগে ছিল 35, এখন হয়েছে 10 করা হয়েছে। এবং সেক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে কেবলমাত্র ওই গ্র্যাজুয়েশন, এটা
বিবেচিত হবে, আমি যতদূর জানি বিবেচিত হবে, হওয়ার কথা, বা মাস্টার ডিগ্রি হতে পারে। আর যারা 11-12 একাদশ দ্বাদশের শিক্ষকতার জন্য মানে ফর্ম ফিল আপ করবেন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতকোত্তর যেটা মাস্টার ডিগ্রি সেটাই কাউন্ট হবে। ওই যে 10 নম্বর, সেই সর্বোচ্চ 10 আর কি, তারপরে পার্সেন্টেজ অনুসারে ফার্স্ট ক্লাস যে পেয়েছে তার অমুক টমুক করে করে এরকম একটা মানে সর্বোচ্চ 10, সেটা আমরা দেখলাম। বেশ, আর কি, হ্যাঁ, এবারে যেটা বৈশিষ্ট্য, যেটা দুটো বিষয় যোগ করা হয়েছে। একটা হলো শিক্ষকের পূর্ব অভিজ্ঞতা, মানে পড়ানোর অভিজ্ঞতা থাকলে, এক্সপেরিয়েন্স থাকলে, অনেক প্রাইভেট টিউশন নয়, বলাই বাহুল্য প্রাইভেট টিউশন কাউন্ট হচ্ছে না এখানে, অর্থাৎ মানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হবে। বোঝাই যাচ্ছে এটা হচ্ছে এই যারা 2000 প্যানেল বাতিল হলো যাদের, যেসব শিক্ষক মহাশয়দের, তাদের জন্য এটা বলা হয়েছে। স্বাভাবিক, এটা হওয়ারই কথা ছিল, কারণ দাবি ছিল যে আমরা তাহলে কি হবে, আমরা 3 মাসে কি করে কমপ্লিট করব, এরকম ব্যাপার আছে। আমি আসছি এসব বিষয়গুলোতে আসছি। তাহলে 10 নম্বর এটা বরাদ্দ করা হয়েছে তাদের জন্য, মানে এমনটাই বলা হচ্ছে, বা আমরা ধরে নিতে পারি আর কি, বলা হচ্ছে। আর তারা এগিয়ে গেলেন, বেশ। আচ্ছা, আর কি, 10 নম্বর ইন্টারভিউ, আপনারা জানেন ইন্টারভিউ থাকে, ওটা নতুন সংযোজন নয়। ক্লাস ডেমনস্ট্রেশন অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশনের ওপরে 10 নম্বর রাখা হয়েছে, যেটা একেবারে নতুন। তাহলে পূর্ব অভিজ্ঞতা 10, লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ ক্লাসে পড়ানোর জন্য 10, এটাই মোদ্দা ব্যাপার আর কি করা হয়েছে। এবার দেখুন, যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি জটিলতার ব্যাপারগুলো নিয়ে পরে আসছি, তবে মোটের উপর কিন্তু একটা বিষয় আমার সত্যি ভালো লেগেছে, কিন্তু ওই ভালো লেগে তো লাভ নেই, কারণ উদ্দেশ্য কতটা কি উদ্দেশ্য সেটা তো আমরা জানি মোটামুটি। আজকে সবিস্তারে আবার আলোচনা করব নতুনদের জন্য। কি একাডেমিক স্কোরটাকে গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে, তার বদলে ক্লাস ডেমনস্ট্রেশন রাখা হয়েছে, যদিও সেখানে দুর্নীতির সুযোগটা রয়ে গেল। যাচ্ছে না? হ্যাঁ, কি বলবেন বলুন, সেই এসএসসি তো, সেই একই সরকার, একই এসএসসি, দুর্নীতির সুযোগ থাকলো না? থাকলো। কিন্তু যদি আমরা ধরি যে ঠিকঠাক যদি ব্যাপারটা হতো, যদি আইডিয়াল সিস্টেমে আমরা বাস করতাম, যদি আমি এ বিষয়ে ফেসবুকে একটা পোস্টও দিয়েছিলাম যে শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করে না আসলে শিক্ষক হওয়ার পেছনে। অনেক শিক্ষক আছেন যাদের খুব ভালো নাম্বার পেয়েছেন, ভালো মার্কস আছে, ফার্স্ট ক্লাস আছে, ফার্স্ট ডিভিশন আছে, অল দ্য ওয়ে, তারা কমিউনিকেট করতে পারেন না ভালো, কথা বলতে পারেন না ভালো, বা আমি বলতে চাই যেগুলো জন্মগত কিছু ফিচার্স থাকে, যেগুলো আমরা চেষ্টা করলে কিছুটা পারি, সবসময় যে পারি এমন নয়, কিন্তু সেই চেষ্টাটা তো করতে হবে। ধরুন আপনি খুব ভালো শিক্ষক, মানে ভালো রেজাল্ট করলেন, একাডেমিক স্কোর আপনার দুর্দান্ত হলো, কিন্তু আপনার স্ট্যামারিং প্রবলেম আছে, আপনি তোতলান, বা আপনি স্টুডেন্টদের সঙ্গে বা বেশি মানুষের সঙ্গে কথা বলতে পারেন না, আপনার মধ্যে সে কি ভাব আছে, বা আপনার কমিউনিকেটিভ এবিলিটিটাই ভালো নয়, আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, তাহলে কিন্তু আপনার ওই একাডেমিক বা অথবা আপনার ব্যক্তিত্বহীনতা রয়েছে, সেইভাবে ছাত্ররা আপনাকে মান্য করে না, যে কোনো কারণেই হোক। এটা আমরা দেখেছি, আমি দেখেছি, আমিও তো স্কুলে একসময় পড়েছি, কলেজেও পড়েছি। কোন শিক্ষক ক্লাস কন্ট্রোল করতে পারতেন, কোন শিক্ষক ক্লাস কন্ট্রোল করতে পারতেন না সেভাবে, এগুলো আমি দেখেছি। তো তাই এই সমস্ত কিছু মিলিয়ে যে শিক্ষকতার যে শর্তগুলো তৈরি হয়, সেটা কিন্তু একাডেমিক স্কোরের প্রতিফলন নয় আদৌ। তাই একাডেমিক স্কোরটা অবশ্যই সে যে একটা ব্যাপারে পাশ করে এসেছে সেটা জরুরি, সেই জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে রাখা যেতে পারে, সেটা এখানে কাই করা হলো 10 নম্বর। অবশ্যই এটা সমর্থনযোগ্য বলে আমি মনে করি, যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়। সমস্যা তো এখানেই, কুল বেল দ্য ক্যাট। তো আমার মতে, আমি যেটা মনে করি, যদি সত্যিকার আইডিয়াল সিস্টেম হতো, অবশ্যই সেরকম একটা তথাকথিত পাস বা একটা প্যারামিটার, মাস্টার ডিগ্রি হোক বা যেটা প্যারামিটার ঠিক হবে, সেটা কেউ
টপকে এসেছে, ঠিক আছে, ওটা দেখা হলো। তারপরে তাকে ক্লাসরুমে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেখানে বিশেষজ্ঞ বসে থাক এবং সেখানে ভিডিও রেকর্ডিং হোক, মানে আইডিয়াল সিস্টেমে আমি বলতে চাইছি। ইন্টারভিউও লাগে না, ইন্টারভিউ দরকার পড়ে না তাদের। কিন্তু অত সময় কোথায়, সততাই বা কোথায়? কিচ্ছু না, আধ ঘন্টারও দরকার নেই, 15 থেকে 20 মিনিটই যথেষ্ট, 10 মিনিটও যথেষ্ট বুঝে নিতে তিনি কিভাবে ক্লাসে পড়ান। একটা তার বিষয়ের উপর, যে বিষয়ে তিনি পড়াশোনা করেছেন, ধরুন ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, এই সাবজেক্টগুলো কিন্তু যাই হোক এখন আমি উদাহরণ হিসেবে বললাম, আর নেই আর কি, শেষ একাডেমিকের জায়গা থেকে। ইংরেজির মাহাত্ম্য অন্য কারণে থাকবে, সেটা আলাদা কথা, একটা কমিউনিকেশন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু লিটারেচারের কথা বলছি আমি, সেগুলোর যুগ শেষ। তো সেক্ষেত্রে সেই 10-15 মিনিট ওই বিষয়টি একটা চিরকুট আকারে থাকবে এবং সেটা লটারির মতো আগে আগে যেন কেউ বলে না দেয়, সমস্যা এখানেই, কেউ হয়তো জ্বালিয়ে দিল, সেটা সে চিরকুটটা সে নিজে বাঁচবে এলোমেলো চিরকুট থেকে এবং তারপর সে বলা শুরু করবে। এটা আমার কাছে, মানে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তারপরে 10-15 মিনিট বা দরকার হলে আরও বাড়ানো যেতে পারে, সেখান থেকেই সেই শিক্ষক বা শিক্ষিকার ক্লাস কন্ট্রোলিং এবিলিটি এবং তার ডেলিভারি, কমিউনিকেশন, সাবজেক্ট নলেজ, মোরালেস নলেজ খুব লাগে না এক্ষেত্রে, যাই হোক স্টুডেন্টদেরকে তো কিছু শেয়ার করতে হবে, এই সমস্ত কিছু মিলিয়ে একটা ছবি পাওয়া যায়, তাই তো এই জায়গা থেকে তো এটা তো আইডিয়াল স্বপ্নের, এটা তো কোথাও বাস্তবায়িত হয় না। কিন্তু এইখানে যে ক্লাস ডেমনস্ট্রেশনটা রেখেছে 10 নম্বরের, এটা কিন্তু ভালো, অবশ্যই এটা ভালো দিক, যেটা আগে ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ক্লাস ডেমনস্ট্রেশন যে যদি খুব ভালো ক্লাস ডেমনস্ট্রেশন দিল, ভালো পড়ালো, কিন্তু সেটা কি বিবেচিত হবে? তার কোনো প্রমাণ থাকবে কি, মানে রেকর্ডিং থাকবে কি? মনে হয় না থাকবে, এত এত সব পরীক্ষার্থী, তাই না? ক্লাস ডেমনস্ট্রেশন কতক্ষণে থাকবে, টাইম সেটা 10 নম্বর থাকবে বলা হয়েছে, কিন্তু টাইমটা কত থাকবে? আমার তো মনে হয় 10 মিনিট টাইম হলেও যদি শর্ট লিস্টেড 10,000 হয়, 10,000-এর অনেক বেশি হবে, বোঝাই যাচ্ছে, ভ্যাকান্সি তো কত, তাই না? যাই হোক, তো 50,000 যদি ধরলাম শর্ট লিস্টেড হলো, মানে রিটিনের পরে, তো সেই তাদেরকে যদি ক্লাস ডেমো নেওয়া হয়, যদি মিনিমাম 10 মিনিট ছাড়া তো বোঝা যায় না, তো সেটা 10 মিনিট করে হলে কতদিন লাগতে পারে সেটাও ভাবার আছে। আর সেটা কি রেকর্ডেড হবে? হবে না রেকর্ডেড। তাহলে কি করে, অর্থাৎ এখানেও একটা দুর্নীতির সুযোগ রয়ে গেল। আর ইন্টারভিউ তো কে না জানে, অর্থাৎ 20 নম্বরের মধ্যে কিন্তু একটা সুযোগ আছে, ভালো রকম দুর্নীতির সুযোগ ওই 20 নম্বরের মধ্যে আছে, অনস্বীকার্য। বাকি বিষয় পরে আসছে, কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেখে আমার কিন্তু মনে হয়েছে, কারণ ইন্টারভিউতে অনেক কিছু ঘোটালা ঘটে, আমরা জানি, ঘটে, আগেও ঘটেছে, অতীতেও ঘটেছে, আগামীতেও ঘটবে, ঘটে। তো এই দুটো নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা আছে। কিন্তু ওই যে বললাম, যদি ঠিকঠাক করে হতো, সৎ হাতে করতো, কনসেনসিয়াস পিপল যদি থাকতো ক্ষমতায়, তাহলে ক্লাস ডেমোটা কিন্তু সত্যি ভালো হতে পারতো, মানে ভালো একটা ভালো কাজে ব্যবহার হতে পারতো বলে আমি বিশ্বাস করি, ভালো উদ্দেশ্যে। কিন্তু এই ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই বললেই চলে বলে আমার মনে হয়। গেল। আচ্ছা, এবারে আসছি, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কি আদালত মেনে করা হলো? এটার মধ্যে কি কোনো সমস্যা নেই? বহু সমস্যা আছে। ওই যে বললাম প্যান্ডোরাস বক্স। এক এক করে বলি, দেখুন, এই প্যানেলের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কেস হওয়াটার সময়ের অপেক্ষা, ইতিমধ্যেই মনে হয় কেস হয়েও গিয়ে থাকবে, হওয়ারই তো কথা। কি কি বিষয়ে কেস হতে পারে, কতগুলো কেস হতে পারে, গুণে শেষ করা যাবে না। তো সমগ্র ব্যাপারগুলো মিলেও একটা কেসও হতে পারে। আবার ভিন্ন 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 1 ডজন, 2 ডজন, 3 ডজন কেসও হতে পারে। কোথায়? প্রথমত দেখুন,
এই যে বিজ্ঞপ্তি বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট যেটা আমাদের জানিয়েছে তার ভার্ডিক্টে, যে নতুন করে পরীক্ষা নিতে হবে, অর্থাৎ তাহলে একটা রি এক্সামিনেশনের ব্যাপার আসছে, অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ, ঠিকঠাক হয়নি, তাই 26,000 পুরো বাতিলই কিন্তু, আসলে বাতিলই কিন্তু। এই পরে এটা এই যোগ্য অযোগ্য ভাগ বা অমুক তমুক এগুলো কিন্তু আদালতের সঙ্গে টুকটাক সেটিং করে এসএসসি রাজ্য সরকার মিলে এটা করেছে, যাতে করে আন্দোলনটা একসাথে না হয়। এই কারণে এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত তথাকথিত যোগ্য শিক্ষক তারা চাকরি করতে পারবে, এই যে ভাগগুলো করা হলো, যাতে করে এই উল্লেখযোগ্য সংখ্যক, প্রায় আমি জানি না সংখ্যাটা প্রায় 17,000 বা এরকম সংখ্যা বা কাছাকাছি, তারা আর আন্দোলনে যাবেন না। তারা বাহ, আমরা তো এখন ওই মাইনেটা পেয়ে কি দরকার, ধর্নায় গেলে, ঘেরাও করলে, ঘেরাও তো করার সাহস কারো দেখছি না আমি সেইভাবে, সবই সংগঠনই ম্যানেজ করার সংগঠন, শাসক দলেরই সংগঠন, বিরোধী দলও সেখানে আছে, একসঙ্গে কাজ হচ্ছে, বেসরকারিকরণের দিকে এগোচ্ছে। কারণ যারা দুর্নীতি করলো সেই পদাধিকারী, আমলা, রাজনৈতিক নেতা, তাদের বিরুদ্ধে কোনো সংগঠনের নেতৃত্ব সরব হয়নি, তাদেরকে সামনে আনার কথা কেউই বলেনি, কোনো নেতা বলেনি যে যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হলো, এসএসসির কর্তাই হোক, পদাধিকারী হোক, তাদেরকে সামনে আনা হোক। তাদের আড়াল করা কেন হচ্ছে কেউ বলেছে? বলেনি। বরং ওই নিজেদের মধ্যে কাজিয়া, যোগ্য অযোগ্য ভাগ, আমি যোগ্য, আমি অযোগ্য নই, এরকম ভাবে বিভিন্ন রকম পরীক্ষা কেন দেব ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়েই কাজিয়া চলছে। তাহলে 31শে ডিসেম্বর মানে কি? ওই যে আসলে চাকরি গেছে, ওই পরীক্ষা, হ্যাঁ পরীক্ষায় বসতে হবে, এটা পরিষ্কারভাবে মাননীয়া বলে দিয়েছে। তাহলে এই ভাগগুলো করে নেওয়া হলো যাতে করে 26,000 একসঙ্গে প্রতিবাদ না করতে পারে। আমি বহু আগেই বলেছিলাম, ইউনাইটেড প্রোটেস্ট হলে কিছু করা যেত না, এটা ডিভাইড অ্যান্ড রুল করে করা হয়েছে। আমরা তো মাইনে পাচ্ছি, কেন দরকার, কি দরকার? কিন্তু 31শে ডিসেম্বরের পরে কি হবে, হ্যাঁ সেটা কেউ ভাবলো না। ওই যে আমরা তো সবাই নিজের সুবিধাটা ভাবি। আর দেখুন না, ধর্না টর্নায় কতজন, 100-200 লোক বসে থাকে, বাকিরা কোথায়? ঐক্য নয় বাদই দিলাম, কোথায়? অশিক্ষক কর্মচারী সবাই টেন্টেড, বাদ। তাই এভাবে ভাগ এসসি করেছিল, সুপ্রিম কোর্ট এভাবে ভাগ করেছিল, ভাগটা কারা করল? আর যদি ভাগ হয়ে থাকে সেই তালিকা, সম্পূর্ণ তালিকা বা ওএমআর সিট 22 লক্ষ, সেটা কি সরকার বা এসএসসি আপলোড করলো বা সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ তালিকা দিল? আমার কিন্তু জানা নেই। আপনারা এগুলো অনেক বেশি খবর রাখেন, অনেক আপডেটেড। আমি আমার প্রশ্নগুলো তুলছি, ভুল হলে জানাবেন, সবই নয় বলছি আর কি। যাই হোক, তাহলে পুরো প্যানেল ক্যান্সেল। কিন্তু তো পুরো প্যানেল ক্যান্সেল যখন, তখন সবাই যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, 26,000 এবং তাদের বাড়িতে স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বাবা মা মিলে সংখ্যাটা কিন্তু দুজন ধরলেই 52,000 হয়। মানে আমি 25,752, যাই হোক, দুজন মিলে, দুজন করে ধরলেই 50,000 ছাড়িয়ে যায়, 3 জন ধরলে 75,000 হয়, 4 জন ধরলে 1 লাখ হয়, তাই তো? হয়তো থিওরিটিক্যালি তো হয়, এটা হলো না। তাই ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলে এতগুলো ভাগ করে সবারই কিন্তু আসলে কাউকে ঝুলিয়ে রাখা হলো, কিন্তু গেছে, আশায় আশায় রাখা হলো, কাউকে করে ভালো রকম একটা খেলা হলো। এইটাই আসলে পুরো প্যানেল কিন্তু ক্যান্সেল। আসছি এক এক করে। রিভিউ পিটিশনের ব্যাপারে অনেক অপেক্ষা করছেন, আসছি। প্রথমে আমি যেটা বলেছিলাম সেরকম ভাবে যদি কাজ হতো, ঐক্যবদ্ধ লড়াই, তাহলে এই দিন দেখতে হতো না। পাশাপাশি
আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, সেটা নিয়ে কোন উকিল লড়াই করলো? এখন পিটিশন করে, পরীক্ষা দিয়ে পিটিশন কবে হিয়ারিং হয়? এখন তো আদালত বন্ধ, গ্রীষ্মের ছুটি, কবে হবে? হ্যাঁ, অনেক কিছু হতে পারে, আমি বলবো এগুলো একটু করে বলবো। তাহলে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হলো, তাহলে হিসেব মতো যেটা সুপ্রিম কোর্ট বলল যে প্যানেল ক্যান্সেল, তাদেরকে আবার পরীক্ষা দিয়ে আসতে হবে। বেশ, এবার শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি বেরোলো, কিন্তু সেটা রি-এক্সামিনেশন হচ্ছে না, ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না, ঠিক একটা খিচুড়ি হয়ে গেল। কিরকম? সেটা কি সুপ্রিম কোর্ট এমন রিক্রুটমেন্টের কথা বলেনি, কিন্তু খেয়াল করে দেখুন, কারণ 2016 যারা চাকরি হারিয়েছেন তাদের জন্যই যদি রি-এক্সামিনেশন হওয়ার কথা, যেভাবে বলা হয়েছিল প্রথমে, অনেকে সেটাই মেনেছিলেন, বিশ্বাস করছিলেন নতুনরা সুযোগ পাবে না। আমি কিন্তু বারবার বলেছিলাম যে না, এটা আসলে ফ্রেশদেরকেও ঢুকিয়ে দেবে, যাতে করে মূল্য ঝুলিয়ে ব্যস্ত রাখা যায়, সামনে ইলেকশন আসছে না। তাই কি হলো, এই যে বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে নতুনরাও বসতে পারবে, ওপেন টু অল করা হলো। তার মানে এখানে তো গন্ডগোল হলো, তার মানে এটা রি-এক্সামিনেশন হলো না, অর্থাৎ 2016 প্যানেলের যাদের চাকরি গেছে, অর্থাৎ টোটাল সেই সময় 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, শুধু তারাই বসতে পারবে, এবং তাদের কথা ভেবেই এই বিজ্ঞপ্তি, এমনটা হলো না। তো তাদের কথা মেনে যদি বিজ্ঞপ্তিটা হতো, তাদের কথা ভেবেই হতো, তাহলে কি হতো? তাহলে ওই সংখ্যক পদই থাকতো, তখন যে সংখ্যক পদ ছিল সেরকম সংখ্যক পদের ওপরই হতো পরীক্ষা, এবং সেই সময়ে যে ক্রাইটেরিয়া ছিল পরীক্ষায় বসার, মানে এই যে ডিভিশন অফ মার্কস, সেটাও একই থাকতো, চেঞ্জ হতো না। ওই যে তখন 35 ছিল একাডেমিক, এখন 10 হলো। এগুলো ক্লাস ডেমনস্ট্রেশন তখন ছিল না, ছিল না এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ছিল না, এগুলো তো অ্যাড হয়েছে এই দুটো বিষয়। তাহলে প্লাস সিলেবাসটাও এক হওয়ার কথা থাকবে, একই সিলেবাস, সেটা না হয় একই আছে, দেখলাম সিলেবাস তো নতুন কিছু দেয়নি, ওটাই আছে। তাহলে সিলেবাসটা এক থাকলো, পরীক্ষার প্যাটার্ন বদলে গেল। এটা আবার দেখা যাচ্ছে যে যতদূর আমি জানি এমসিকিউ টাইপের পরীক্ষা, মানে সাবজেক্টটা এমসিকিউ। তাহলে সিলেবাস এক থাকলো, পরীক্ষার প্যাটার্ন বদলে গেল, মার্কস ডিভিশন বদলে গেল, তাহলে কি রি-এক্সামিনেশন হলো? 2016 কথা ভেবে হলো না। তাহলে এটা রি-এক্সামিনেশন নয়। প্লাস কেন নয়? সেই ভ্যাকান্সির সঙ্গে আরো ভ্যাকান্সি যোগ করে 35,723 না এরকম শূন্য পদ বলা হয়েছে। ভাবে দেখুন, এত বছর পরীক্ষা হলো না, এসএসসি হয়েছে, হয়নি, শিক্ষক অশিক্ষক নিয়োগ হয়েছে, এত বছর হয়নি। তাহলে শূন্য পদ কত থাকার কথা ছিল? লাখ ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। আগে যেভাবে এসএসসি হতো বছর বছর, যে সেটা যদি আমরা সংখ্যা ধরে নেই, তাহলে কত পদ হওয়ার কথা ছিল? হলো না কেন? শিক্ষকদের শূন্য পদের কথাই বলছি, হলো না কেন? কারণ স্কুল উঠে যাচ্ছে, পদ উঠে যাচ্ছে। স্কুল উঠে যাওয়া মানে পদ উঠে যাওয়া, স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে পদ বিলুপ্তি ঘটা, অ্যাবলিশন অফ পোস্ট। তাই শূন্য পদ মোট দাঁড়ালো, ভাবুন আগেরটা ধরে 2016-তে যা ছিল সেটার সঙ্গে অ্যাড করে মাত্র 35,000 সামথিং। ভাবুন কতটা সফল নতুন বিশ্ব ব্যবস্থার রূপায়ণ। যারা বলছেন যে করোনা কেন ধান মানতে নাকি শিবের গীত করছে, তারা বুঝতে পারছেন না যে করোনাকে কাজে লাগিয়ে এটা করা হলো।
আগামীতে আবার করা হবে, দেখতে থাকুন করোনা কতটা বাড়ে, কিভাবে পরীক্ষা দিতে পারেন, কবে পরীক্ষা হয়, কবে রেজাল্ট বেরোয়, কবে নিয়োগ হয়, অনেক কিছু দেখার আছে। তো তাহলে এটা 2016 বাতিল প্যানেলের রি এক্সামিনেশন নয়, এটা অবশ্যই নয়। আর কি তাহলে কি এটা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য এসএসসি বিজ্ঞপ্তি? না, তাও নয়, খিচুড়ি। কেন নয়? যদি ফ্রেশ এক্সামিনেশনের জন্য বিজ্ঞপ্তি হতো, এটা সব মিলিয়ে শূন্য পদ অমুক তমুক করে যদি হতো, তাহলে 10 বছরের পূর্ব অভিজ্ঞতা শিক্ষক হিসেবে অবশ্যই সরকারি প্রতিষ্ঠানে সেটা কি গণ্য হতো? হতো না। তাহলে এবার নতুন যারা চাকরি বাকরি করেননি, যারা সরকার মানে শিক্ষক নন, তারা তো প্রতিবাদ করবেনই, কারণ এটা ফ্রেশ রিক্রুটমেন্ট হলে তারা 10 নম্বর পাচ্ছেনই না, পুরোটাই বাদ, মানে প্রথম থেকেই 10 বাদ। তাহলে এটা কি করে? এটা অসাম্য হলো না? দেখুন, সরকার প্রতিষ্ঠান এমন একটা বিজ্ঞপ্তি বের করছে, খিচুড়ি বিজ্ঞপ্তি, না রি এক্সামিনেশন, না ফ্রেশ রিক্রুটমেন্ট, কোনোটাই নয়, একটা খিচুড়ি, তালগোল পাকানো একটি মহাপিণ্ড। তাহলে তারা তো বঞ্চিত হচ্ছে, 10 নম্বর তারা পাবেন কি? পাবেন না। তাই নাকি আপনি এখনো আশা করে বসে আছেন যে এক্সামিনেশন সেপ্টেম্বরে পরীক্ষা হবে? হোক না, পরীক্ষা তো করবেই ওরা, পরীক্ষা না হলে চলবে? নিয়োগ, এখানকার বিষয় হচ্ছে নিয়োগ হবে কিনা, পরীক্ষা দিন না। 2023-এর টেটের রেজাল্ট বেরিয়েছে? বেরোয়নি। 22-এর টেটের নিয়োগ হয়েছে? হয়নি। তো কি করা যাবে? পরীক্ষা নিন না, কি মুশকিল, কত টাকার ব্যাপার, পরীক্ষা হবে, নিশ্চিন্ত থাকুন। সেপ্টেম্বরের প্রথম উইক না হোক, দ্বিতীয় উইক না হোক, পরীক্ষাটা হতে কি সমস্যা? এই বারবার বলেছে পরীক্ষাটা লাভজনক, পরীক্ষাটা লাভজনক, প্রফিটেবল। কার পক্ষে লাভজনক বলতে হবে নাকি? এটুকু না বুঝলে আপনাদের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই, মাথায় মগজই নেই আপনাদের। তাহলে যারা ফ্রেশ বসতে চাইবে তারা 10 নম্বর পাবে না, তারা তো কেস করবেই, কেস হওয়ারই কথা, মামলা করবেই। আমার মনে হয় এই বিষয়ে একটা মামলা হতে পারে, আরও কি মামলা হতে পারে? এই যে অনেক মামলা হতে পারে, যে তালিকার শেষ হবে না। আর কি একটা সমস্যা, বড় সমস্যা। তারা প্রশ্ন তুলবে যে কেন আমাদের 10 নম্বর, তাহলে আমরা কোথায় পাবো? আমরা তো তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট এটা নয়, মানে তার বিজ্ঞপ্তি নয়, একটা খিচুড়ি বিজ্ঞপ্তি। এবারে আসুন আর কি কি সমস্যা আছে। আরো সমস্যা এটাই যে এই যে 10 নম্বর শিক্ষকের অভিজ্ঞতার ওপর ধার্য করা হলো, কাদের কথা ভেবে বলা হচ্ছে? যারা 2016 প্যানেলের চাকরি হারা শিক্ষক, বেশ, তাদের কথা ভেবে নাকি করা হলো। কিন্তু যারা প্যারা টিচার, তারাও তো পরীক্ষায় বসবেন, অবশ্যই স্থায়ী পদের ব্যাপার থাকে, তো প্যারা টিচারের মাইনে আমরা জানি। তো তাদের যে শিক্ষণের অভিজ্ঞতা, সেটা কি গণ্য হবে কি হবে না? হবে, হিসেব মতো তাই তো। নাকি লেখা আছে বিজ্ঞপ্তি, আমি জানি না, কিন্তু দেখে নেবেন বিজ্ঞপ্তিতে কি লেখা আছে এরকম যে টিচিং এক্সপেরিয়েন্স উইল বি কাউন্টেড? অবশ্যই। তারপরে কি লেখা আছে এক্সেপ্ট প্যারা টিচার্স বা এরকম কিছু লেখা আছে? লেখা তো থাকার কথা নয়, আমি জানি, দেখে নেবেন। তাহলে প্যারা টিচাররা এবং 2016 যাদের চাকরি বাতিল হলো, প্যানেল বাতিল হলো, তারা এই সুবিধা পাবে, 10 নম্বর পাবে শিক্ষকতার অভিজ্ঞতার কারণে। কিন্তু এবার প্রশ্ন করুন, তাদের চাকরিটাই তো অবৈধ ছিল, সুপ্রিম কোর্ট বলেছে পুরো প্যানেলটাই বাতিল, তাহলে তারা শিক্ষক হিসেবে অবৈধ। অবৈধ শিক্ষকের অভিজ্ঞতা কাউন্টেড হওয়া উচিত, গণ্য করা উচিত? উচিত নয়। কেস কেন হবে না? সুযোগ তো মাননীয়া করে দিচ্ছেন, মাননীয়া কেস করে দিচ্ছে, কেস করার সুযোগ করে দিচ্ছেন বিরোধী দল উকিল টুকিলকে। খেলা এগুলো।
আমি সুযোগ দিচ্ছি তোমরা করো, আমরা সুযোগ দিচ্ছি তোমরা করো। হ্যাঁ, সেইভাবেই প্ল্যান করে বিজ্ঞপ্তি ড্রাফটিং করা হয়েছে। এগুলোর আবার লিঙ্ক চাইবেন না, এগুলো যেটুকু না বুঝলে আর শিক্ষক হলেন কি করে বলুন দেখি। এটুকু তো বুঝতে হবে। অর্থাৎ আমি সুযোগ দিচ্ছি মামলা করার। এই যে এতগুলো বেনজল ঢুকিয়ে দিলেন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, এগুলো কেন করলেন? যে কারণে পুরো প্যানেল বাতিল হলো। এতগুলো কাউন্সেলিং, অমুক তমুক কত কিছু কেন করেছেন? বিরোধীদের হাতে সুযোগ করে, অস্ত্র করে দেওয়া, যাতে করে এই বানচাল করে দেওয়া যায় শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্যানেল এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলা যায়। এটা আন্ডারস্ট্যান্ডিং করে হচ্ছে। বহু আগেই আমি বলেছি এসব, তখন আপনারা কেউ কেউ বিশ্বাস করেননি, এখনো অনেকে করছেন না। এসএসসিটা হয়ে গেলে অনেকে করবেন, করবেন, তখন করবেন, আলবাত করবেন, করতে হবে আপনাদের। তাহলে প্রশ্ন করুন, অবৈধ শিক্ষকের অবৈধ পড়ানো, অবৈধ অভিজ্ঞতা কাউন্ট করা যাওয়া, কাউন্ট করবেন কেন? গেল। আচ্ছা, এবারে আসুন, এই যে কোথাও কোথাও বলা হয়েছে, আগেও দেখবেন বলা হয়েছে, এগুলো কোনো ভিত্তি নেই, যে দাগিদের মানে দাগি শিক্ষকেরা বা দাগি যারা, তারা এই পরীক্ষায় বসতে পারবেন না। বাস্তবে কি তাই? আচ্ছা, এবার প্রশ্ন করুন, যদি দাগি বলে চিহ্নিতই করা হয়, মানে বাংলা ইংরেজি হচ্ছে টেন্টেড, চিহ্নিত করা হয়ে থাকে দাগি বলে, তবে তাহলে হয়েই তো গেল কারা দাগি কারা দাগি নয়। তাহলে আলাদা করে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল? মানে পরীক্ষা নেওয়ার এবার কি দরকার ছিল? বোঝাই গেছে তো যে এরা টেন্টেড, ওরা নন টেন্টেড, ব্যাপারটা তো সিম্পল। তাহলে আবার পরীক্ষায় বসতে হচ্ছে কেন? যদি শিক্ষক রাখার ইচ্ছে থাকে, যদি সত্যি শিক্ষক দিয়ে স্কুল চালানোর ইচ্ছে থাকে প্রশাসনের, তবে তো তারা ভাগ করে ফেলেছেন। ভাগ যখন করে ফেলেছেন, সেই তালিকাটা ঠিকঠাক করে সুপ্রিম কোর্টে দিয়ে জানান যে এই যে এরা দাগি, এরা বাদ, দাগি এরা নন, এরা ভালো, এরা এদের চাকরি বহাল থাকবে। আপনি মহাবতার, আপনি দেখুন ব্যাপারটা, সেইভাবে আপনি আমাদের নির্দেশ দিন। করা হলো? তাহলে আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য পুরো প্যানেলটাকে লাটে তোলা, যেটা আদালত চেয়েছে, বিকাশবাবু চেয়েছেন, এবং আমাদের পুঁজিবাদী যারা ব্যবসায়ী, যারা প্রাইভেটাইজেশনের মূল স্বাদ নিচ্ছেন আর কি, তারা চেয়েছেন। সবাই মিলে এটা হচ্ছে। তাহলে দাগি চিহ্নিত হয়ে গেলে পরীক্ষা কেন? তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে ঘুলিয়ে দেওয়া। আর একবার পরীক্ষায় বসলে তারপরে তো বুঝতেই পারছেন, বিষ বাও জলে সবকিছু। আচ্ছা, এবারে তাহলে কি হতে পারত? তাহলে এটা হতে পারত যদি সত্যি সত্যি এসএসসির বা মাননীয়ার নিয়োগ করার ইচ্ছে থাকতো স্থায়ী পদে, তাহলে দুটো বিজ্ঞপ্তি হতে পারত। একটা 2016 প্যানেলের যারা চাকরি হারিয়েছে তাদের জন্য এক্সক্লুসিভ, সেই সময়কার ক্রাইটেরিয়া বা প্যারামিটারকে মেনে, এবং তাঁরাই যারা সেই সময় পরীক্ষা দিয়েছেন, সে তো ডকুমেন্টস তো আছে, থাকার কথা, 22 লক্ষ, তো শুধু তাঁরাই সেই পরীক্ষাটায় বসবেন। সেক্ষেত্রে কোনো এক্সপেরিয়েন্সের গল্প থাকবে না, ওই যে 10 নম্বরের এক্সপেরিয়েন্স অমুক তমুক এসব থাকবে না। ঠিক সেই সময় যেভাবে যে সিস্টেমে পরীক্ষা হয়েছিল সেই সিস্টেম মেনে পরীক্ষা হবে, একটা হতে পারত। আর বাকি পোস্টের জন্য একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হতে পারত, ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে এরকম 10 নম্বরের এক্সপেরিয়েন্সের গল্প অমুক তমুক এটা থাকতো না। এটা বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো আছে সেটা রাখা যেতে পারত, যেতেই পারত। যদিও সেখানে ওই ক্লাস ডেমনস্ট্রেশন ইন্টারভিউয়ের দুর্নীতির সুযোগ থাকতোই অবশ্যই, কিন্তু অন্তত তর্কের খাতিরে, যুক্তির খাতিরে
বাকি যে ভ্যাকেন্সি যেটা অ্যাড করা হয়েছে তার জন্য একটা সেপারেট পরীক্ষা নেওয়া যেতে পারত ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে। এবং সেখানে যদি সরকার মনে করত, সেখানে তারা বলতে পারতো যে যারা 2016-তে তাদের জন্য রি এক্সামিনেশন হচ্ছে, তো তারা যেন এই ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তি বের করছি সেখানে তারা বসতে পারবেন না। মিটে গেল, করতেই পারতেন, তাদের কাছে ডকুমেন্টস আছে যদি চাইতেন। মোদ্দা কথা হলো নিয়োগ করবেন না। যদি নিয়োগ করতেই চাইতেন তাহলে এই যে বিজ্ঞপ্তি বেরোলো এখন সুপ্রিম কোর্টের নির্দেশে, এখন তো বিজ্ঞপ্তিতে বেরোলো, তো তার আগে তিনি যে ভ্যাকান্সিগুলো এই যে অ্যাড করেছেন সেটা ক্যালকুলেট করে নিয়ে তখন আরও ভ্যাকান্সি হতো, তখন আরও স্কুল টিকে ছিল, যাই হোক। তো তাহলে মাঝখানে তিনি একটা রিক্রুটমেন্টের জন্য আলাদা বিজ্ঞপ্তি দিতে পারতেন, ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য। দিয়েছেন কে? এসএসসি নিয়োগ হয়েছে মাঝখানে? হয়নি। তাহলে এটা প্ল্যান করা ছিল যে এটাকে করে ঘাপলা করে দিয়ে তারপরে একটা মূলও ঝুলিয়ে দেবো সবার সামনে, ফ্রেশরাও বসবে, এরাও বসবে। তারপরে তো প্যান্ডেমিক ট্রিটি হয়েই গেছে, হয়েই যাবে, মানে হয়ে তো গেছে, ওরা তো সবই জানতো। তারপরে করোনা আছে, তারপরে ওই যে অনেক রকম মামলা আছে, গামলা মামলা, পারলে তোরা সামলা। তারপরে বলা হবে দেখুন আমরা তো নিয়োগ করতে চাই, কিন্তু ওরা কেস করছে, ওরা ব্যাঘাত করছে, ওরা এই করছে, ওরা সেই করছে, আমরা তো নিয়োগ করতে চাই। খেলাটা আমরা জানি, পুরনো খেলা, ভেতরের ছকের খেলা। শুধু তাই নয়, এর সঙ্গে একটা গল্প আছে। নিয়োগটা হবে কি করে যদি না ওই যে 10,000-এরও বেশি এরকম প্রায় বেআইনি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যে আপনি জানেন তো, এরকম একটা অভিযোগে কেস চলছে, সেটি আদালতে বিচারাধীন অবস্থাতে আছে। ওবিসি, তাহলে এখন প্রশ্ন করুন, এই যে জাল সার্টিফিকেট যারা বা অবৈধ সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা এই পরীক্ষায় বসবেন তাদের ক্ষেত্রে কি হবে? তো এখানে অবশ্য বলা হচ্ছে, জানি না আপনারা হয়তো দেখে থাকবেন, যে পরবর্তীকালে দাগি প্রমাণিত হলে বা দুর্নীতি পরায়ণ প্রমাণিত হলে তাহলে নিয়োগ করা হবে না, বা নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হবে, বা এরকম একটা ব্যবসা অ্যাড করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি মানে ওই মামলাটার রায়, মানে আদালত যদি ওই মামলাটার রায় না বের করে ঠিকঠাক করে, তাহলে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আপনি করবেন, কোন ভিত্তিতে করবেন? সমস্যা, বড় জটিলতা। কারণ আপনি এই নিয়োগ প্রক্রিয়ার সময় রিজার্ভেশন পলিসি তো এখনো উঠে যায়নি। রিজার্ভেশন পলিসি আপনাকে মেনে নিয়োগ করতে হবে, অথচ সেই রিজার্ভেশনের ওবিসি সার্টিফিকেট নিয়েই একটা মামলা চলছে, একটা নয় একাধিক মামলা চলছে। এবার দেখবেন আগামীতে এসসি এসটি সার্টিফিকেটের ঘোটালাও সামনে আসবে, অবাক হওয়ার কিছু নেই। এসসি সার্টিফিকেটের ঘোটালা আছে, ওবিসি থাকলে এসসি নেই, আছে, ওরাই করে রেখেছে, সাজানো আছে, তখন কি হবে? অর্থাৎ এই যে 2023-এর রেজাল্ট এখনো নাকি টেটের বের করা গেল না, কি যুক্তি দেখানো হচ্ছে? ওই যে ওবিসির মামলা চলছে, তাই আমরা রেজাল্ট বের করতে পারছি না। কারণ রেজাল্ট বের করলে তো ওইভাবে করতে হয় না, রিজার্ভেশনের তো একটা ব্যাপার আছে, পলিসি মেনে রেজাল্ট বের করতে হয়, তারপরে নিয়োগ, তারপরে প্যানেল, তারপরে নিয়োগ, এসব ব্যাপার আছে। তাহলে কি করা হবে? তাহলে এটা আপনি কি করবে, মানে কি করে ভাববেন, যে কি করে বুঝতে পারছেন যে এই নিয়োগ প্রক্রিয়া যেভাবে মানে যেভাবে এসএসসি এখানে ডেট দিয়েছে, প্যানেল প্রকাশের ডেট দিয়েছে, তার মধ্যে এই মামলা মিটে যাবে? কি করে বুঝলেন? যদি মেটানো না হয়, যদি টানা হয় ডি এর মতো করে, ওই যে মামলা চলছে, তাই তো এরকম অনেক মামলায় টানে। এবার যদি সরকার এবং আদালতের, বা আসলে তো আদালতও তো ওই আর্থসামাজিক ব্যবস্থার প্রতিফলন, পুঁজিবাদী শক্তির প্রতিফলন, তাদের
পলিসি আদালত আসলে রূপায়ণ করে, আমাদের সামনে রাখা নিরপেক্ষ একটা মূর্তি বজায় রাখা হয় আর কি। এটাই বাস্তব, কারণ পুরো প্রতিষ্ঠান সংগঠন ফান্ডিংয়ে চলে। তাহলে কি করবেন তখন? যে আমরা এই কারণে নিয়োগ করতে পারছি না, অনেক মামলা ঝুলে আছে। তাহলে প্রফেশনালি পরীক্ষাটা নেওয়া যেতেই পারে, পরীক্ষা নিতে কোনো সমস্যা নেই, কিন্তু মামলাগুলোর নিষ্পত্তি না হলে নিয়োগ সম্ভব নয়। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত? আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে পরীক্ষা হওয়াটা অস্বাভাবিক নয়, আদালতের অনুমোদন নিয়ে প্রফেশনালি কোনো ক্লজ যোগ করে সাবজেক্ট টু দ্য ভার্ডিক্ট অফ ওবিসি কেস ইত্যাদি ইত্যাদি অ্যাড করে পরীক্ষা নেওয়া যেতেই পারে, হলফনামা দিয়ে পরীক্ষা নেওয়া যেতেই পারে। পরীক্ষা হলে কে লাভবান হবে? 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল 2016 মানে প্যানেলে আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্য থেকে চাকরি বাকরি পেয়েছেন। এবারে সেটা কত হতে পারে? কেউ বলছেন 40 লক্ষ, কেউ বলছেন 50 লক্ষ। স্বাভাবিক, অন্য কোনো চাকরি বাকরির নিয়োগ নেই, বয়সও 40 অব্দি করে দেওয়া হয়েছে। তার মানে আগেকার 22 লক্ষর মধ্যে যদি সবাই নাও বসেন, অনেকে তো চলে গেছে বা অন্য কোনো পেশায় চলে যেতে পারেন। 20 লক্ষ যদি ধরি, প্লাস এই সময়ের মধ্যে কোনো এসএসসি হয়নি, তাহলে আরো কত লক্ষ অ্যাড করতে হবে? 50 লক্ষ বিচিত্র নয়, হতেই পারে। 40 লক্ষ তো খুবই স্বাভাবিক। এবার 500 টাকা করে, আমি 300 ওইটা 200 টাকাটা বাদ দিলাম, আমি গড়ে হিসেবের জন্য বলছি। ধরুন 30 লক্ষ পরীক্ষা দিচ্ছে, কারণ আমি 500 হিসেবটা করছি, 200 হিসেবটা করছি না, আমি গড়ে ধরে নিলাম 500 টাকা করে দিচ্ছে, তাই আমি পরীক্ষার্থীর সংখ্যাটা কম করে 30 লক্ষ ধরলাম। তাহলে 30 লক্ষ ইন্টু 500 কত হয়? কত কোটি হয়? হ্যাঁ, 30 লক্ষ ইন্টু 500 টাকা কত কোটি হয়? সে টাকাটা কম? সামনে ভোট আসছে, টাকার দরকার, টাকা পয়সার দরকার। আপনি জানেন তো ভোট মানে কত খরচ, এদিক ওদিক কত কিছু দিতে হয়, ক্লাবকে দিতে হয়, আবার বোতল টোতলও দিতে হয়, অনেক কিছু দিতে হয়, সুযোগ সুবিধা দিতে হয়। তো টাকা পয়সা তো লাগবে রে বাবা, একটা সুবিধে আছে। কত কোটি টাকা হিসেব করুন। 30 লক্ষ আমি কম, আমি ওই জন্য 500 ধরেছি, যেহেতু আমি 40 লক্ষ কিন্তু ধরিনি, 50 লক্ষও ধরিনি, একটা মাঝামাঝি সংখ্যা ধরেছি। সেটাই যা দাঁড়াচ্ছে ওরকমই দাঁড়াবে। আচ্ছা, তারপর লাভবান আর কি লাভ? যারা ধর্নায় বসে আছে, বেকার যুবক যুবতী, তাদের প্রতি অন্যায় হয়েছে এই বলে সবাই তো বসে নেই, বাড়িতে অপেক্ষা করছেন। তারাও এবার পরীক্ষার একটা সুযোগ পাবেন মনে মনে, যে এই তো পরীক্ষা তো হচ্ছে, অর্থাৎ তারা ব্যস্ত থাকতে পারবেন। তাদেরকে ব্যস্ত করা মানে বয়স যতদিন আছে, বয়স বাড়িয়ে বাড়িয়ে ব্যস্ত করে রাখো। যারা বুদ্ধিমান তারা অন্য পেশার চেষ্টা করছেন, অনেক বিভিন্ন রকম পেশায় নেমে গেছেন, মান সম্মানের পরোয়া না করে, চুরি ডাকাতি না করে তারা নেমে গেছেন। কিন্তু তারা এখনো আশায় আছেন, বা অন্য কাজ করতে পারেন না, বা সেই স্কিল নেই, বা পারিবারিক সম্মানের ব্যাপার আছে, তারা এবার ব্যস্ত হয়ে যাবেন পরীক্ষার জন্য, পরীক্ষায় বসবেন। বেশ একটা সুবিধে। অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন লড়াই সেটা একটু স্তীমিত হবে। ইতিমধ্যেই দেখবেন এসএসসি পুলিশকে চিঠি দিয়েছে যে আমরা এবার নিয়োগের জন্য তৎপর হব, কাজকর্ম করব। আমাদের বিল্ডিংয়ের সামনে সবসময় সব কোনো না কোনো সব ধর্না বসেছে, সব সময় লোকজন সময় প্রতিবাদ সব হচ্ছে, আমাদের অসুবিধে হচ্ছে, আপনারা তুলে দিন বা আপনারা দেখুন। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ এই বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব ধর্না টর্না প্রতিবাদ সব তুলে দেওয়া যাবে। কি আরে মশাই পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিন। এখানে কি হ্যাঁ আমি যোগ্য, আমি পরীক্ষা দিয়েই তো চাকরি পেয়েছিলাম, আবার দেবো কেন? মানে যোগ্য তো প্রমাণ করুন আপনি যোগ্য।
আবার পরীক্ষা দিন, যোগ্য প্রমাণ করুন। এই জন্য তো পরীক্ষা হচ্ছে, ব্যাস হয়ে গেল। এবার আপনি কি বলবেন? আইএস আইপিএস কে আবার পরীক্ষা দিতে বলবেন? তারা ডাহা ফেল করবে পরীক্ষা দিলে, যে কোনো। কারণ এটা তো কোনো তথাকথিত মানে পর্যবেক্ষণ, মেধা, উইজডমের পরীক্ষা নয় বাবা, এটা তো মুখস্থ বিদ্যা, বেশিরভাগই মুখস্থ বিদ্যা, সিলেবাস। এই লিখিত পরীক্ষার কথাই বলছি আমি। তো যারা এই লিখিত পরীক্ষা দিয়ে 5 বছর 6 বছর চাকরি করে ফেলেছে, তাদের আবার আপনি ওই পরীক্ষাটা দিতে বলুন, তারা পারবে না, 1%ও পারবে না বেশিরভাগই। মানে আমি ধরে রাখলাম ব্যতিক্রমী কেউ থাকতে পারে, তাই বাদ দিলাম, 1% পারবে না। এটাই তো স্বাভাবিক, কারণ এটা তো মননের পরীক্ষা নয়, পর্যবেক্ষণের পরীক্ষা নয়, উইজডমের পরীক্ষা নয়। এগুলো থেকে যায়। আপনি 25 বছর বয়সে যদি আপনার উইজডম থাকে বা আপনার মননশীলতা থাকে, বোধ বুদ্ধির ব্যাপার থাকে, সেগুলো 5 বছর পরেও কম বেশি একই থাকবে, ওটা নিয়ে। কিন্তু এখানে তো সিলেবাসের গল্প, এখানে তো ওই বিষয়টা নয়। তাহলে কে পারবে? কেউ পারবে না, ব্যতিক্রম 2-1 বাদ দিয়ে। তাহলে কিন্তু কে শুনবে আপনাকে? তখন পুলিশ বলবে, হ্যাঁ যান, আপনি পুলিশকে বোঝাবেন? পুলিশও লাইনে আছে, সবাই লাইনে আছে। আস্তে আস্তে ভলান্টিয়ার দিয়ে কাজ হবে, আর পুলিশ দিয়ে কি করবে? অগ্নিবীর পার্মানেন্ট না, চুক্তিভিত্তিক সর্বত্র। সেনাবাহিনীতেও বহু আগেই শুরু হয়ে গেছে। আপনারা জানেন অগ্নিবীরকে নিয়ে কি কাণ্ড হলো। তারপরে সবাই মেনে নিল, ওই যে half a loaf is better than no loaf। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অগ্নিবীর হয়ে গেল, প্রচুর এখন অগ্নিবীর দেখতে পাবেন। তাদেরকেও কাজে লাগানো হবে আগামীতে দেশ গঠনের কাজে। তাহলে আরেকটা কি হলো, অর্থাৎ আন্দোলনগুলোকে তুলে দেওয়া যাবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। আর কি, স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে। এই যে ওএমআর সিট সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি সব বলেছে, এর একটা ভাবমূর্তি। এই দেখুন, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চলেছি বা নিয়োগ করছি, এরকম একটা বার্তাও দেওয়া যাবে। আর কি করা হবে? সময় নেওয়া যাবে। সামনে ইলেকশন, এখন লোকজনকে চটানো যাবে না, বেকার যুবক যুবকী চটানো যাবে না। ভোটের বাক্সে কি প্রতিফলন হয় না হয়, হ্যাঁ, চটানো যাবে না। পাশাপাশি আবার অনেক খেলা আছে, সেটা জানেন, এখানে বলছি না। তো অতএব সবাইকে একটু আশা দিয়ে ধরে রাখা গেল এবং সময় পাওয়া গেল। তারপরে ইলেকশনটার মোটামুটি কাটিয়ে দিতে পারলে প্যান্ডেমিক ট্রিটি হয়েই আছে। ডেঙ্গু ভ্যাকসিন 2026-এ আসছে, এবং ইলেকশনের পরেই আসবে আমার বিশ্বাস। মানে আমাদের রাজ্যে ইলেকশনের পরেই আসবে। অবশ্য ইলেকশনটা তার আগে যদি ওরা প্যান্ডেমিক ট্রিটিটা মানে আমাদের দেশে বা এই করোনা বিভিন্ন রকমের কায়দা কানুন করে, এমার্জেন্সি বা এরকম কিছু, কেন্দ্রীয় সরকার তো দিদির সঙ্গে সিটিংয়ে আছে, যদি এরকম করে কিছু করে, তাহলে ইলেকশনটা যদি মুলতুবি করে দেওয়া যায় বা পিছিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং আর পসিবিলিটি। তবে এখনও সেই পসিবিলিটি আসেনি, নেই। তবে আমার মধ্যে তো বহু ভাবনা খেলা করে, আগাম খেলা করে, তাই বলে রাখলাম। সেই পরিস্থিতি এখনও নেই। তবে ভোটটা কিন্তু পিছনো হতে পারে বা ভোটটা এই মুহূর্তে নাও হতে পারে। সেটা কিন্তু আগামী 2-1 মাসের ডেভেলপমেন্ট দেখলেই বোঝা যাবে, এখনই বলা যাচ্ছে না। সেই অস্ত্র কিন্তু হাতে রেখেছে কেন্দ্র এবং রাজ্য। যাই হোক, এখনো পর্যন্ত ইলেকশন হবে সেটাই দেখে আমরা এগোচ্ছি। বেশ, এবারে দেখুন, যারা আশায় বুক বেঁধে আছেন তারা অবশ্যই পরীক্ষা দেবেন। পরীক্ষা না দিয়ে আর কি করবেন? কিছু করারও নেই আপনাদের। কিছু করার থাকলে না হয় অন্য ব্যাপার ছিল। এবার একটু ভাবুন, তারা নিরপেক্ষভাবে, নিজেকে পরীক্ষার্থী হিসেবে না ভেবে নিরপেক্ষভাবে একজন নাগরিক হিসেবে ভাবুন। দিদিমণি মাননীয়া ডিএ দিতে পারছেন না, মানে এক্সিস্টিং যে রোপা আছে
লেটেস্ট রোপা, সেই যে আন্দোলন চলছে আপনারা জানেন, ডিএ আন্দোলন, সেখানে ডিএর গল্প নেই। যে অর্ডারটা এসেছে এটা পুরনো, 2000, আপনারা জানেন যে একটা সময়কাল আছে 2019 পর্যন্ত, একটা তারিখও আমি আগের ভিডিওতে বলেছি, 2009-এর একটা সময় থেকে 2019 এরকম যে একটা রোপা সেই সময় যেটা ছিল আর কি। তো তার ক্ষেত্রে ডিএর একটা শোনা যাচ্ছে, এখনো কনফার্ম বলা যাবে না, আদালত চাপ দিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা পার্সেন্টেজ অফ ডিএ নাকি তাদেরকে এরিয়ার যেটা রয়েছে জমে আছে সেটা তাদেরকে দেওয়া হবে, এরকম একটা পরিস্থিতি সামনে জুন থেকে নাকি হবে, এরকম একটা খবর। আমি কিন্তু নিশ্চিত নই, কারণ এরকম বহু খবর ওরা ডিএ সম্পর্কে দিয়ে থাকে শিক্ষকদের ভাবমূর্তিকে আরও খারাপ করবার জন্য, জনগণের সামনে তুলে ধরার জন্য, যে এই দেখো শিক্ষকরা আবার ডিএ পাচ্ছে, হ্যাঁ আরামের চাকরি, এরা 2 বছর ঘরে বসে মাইনে পেয়েছে। এটা ওরাই বানিয়ে দিয়েছে যাতে করে জনগণের হাতেও একটা অস্ত্র থাকে। মানে শিক্ষকদের সঙ্গে জনগণের বিচ্ছিন্নতা তৈরি করা প্ল্যানফুলি করা হয়েছে, শিক্ষকদের ভিলেন বানানোর জন্য এটা করা হয়েছে, খলনায়ক বানানোর জন্য করা হয়েছে। এবং এর জন্য এক শ্রেণীর শিক্ষকের নির্বুদ্ধিতা এবং আত্মপ্রেম, সেটা আত্মপ্রেম সবারই আছে, কিন্তু শিক্ষকদের কাছ থেকে তো একটু অন্য কিছু আশা করি না, তারা একটু এগিয়ে থাকা অংশ, তো ওই জন্য আশাটা আমার বেশি শিক্ষকদের কাছ থেকে। তো যাই হোক, তো এটা ওরা করেছে। তো সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয়, এই যে কোষাগারের অবস্থা, মাননীয়া বারবার বলেন নেই নেই নেই, আমার কি টাকার গাছ আছে? তাহলে এই 35,723 জন নিয়োগ হলে স্থায়ী পদে নিয়োগ হলে তাদের মাইনে কত দিতে হবে প্রতি মাসে এবং বছরে? কতশো কোটি টাকা, এবং চলতে থাকলে কত হাজার কোটি টাকা, সেটা আপনারা ভেবেছেন? একটু বাস্তবে তো আপনারা অর্থ দপ্তরের অনুমতি ছাড়া, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া মাইনে দেওয়া যায়? তারা যদি টাকাটা রিলিজ করে যে হ্যাঁ এই পরিমাণ টাকা দেওয়া যাবে, আছে কোষাগারে 35,723 জন শিক্ষকের মাইনে আমরা দিতে পারবো, সেটা এখনই নয় অবশ্যই, নিয়োগ হওয়ার আগে এটা কিন্তু হতে হবে, নাহলে কিন্তু হয় না, সম্ভব হয় না। তাহলে সেই পরিস্থিতি কি রয়েছে? তার উপর যদি আবার এই সব এরিয়ার দিতে হয় ওই 2019 পর্যন্ত, ওই যে আগেকার যে রূপা দিতে হয়, তাহলে আরও তো চলে যাবে টাকা পয়সা, কোষাগার তো শূন্য হয়ে যাবে। তাহলে সেই অবস্থায় তিনি কি করে এতজন শিক্ষক শিক্ষিকার বা এতজন যাদেরকে নিয়োগ করা হবে তাদের কি করে মাইনে দেবেন? প্রশ্ন যাচ্ছে না? প্রশ্ন করুন, প্রশ্ন। এবার দেখুন আরেকটা খেলা আছে। কি খেলা? অশিক্ষক কর্মচারী যাদেরকে পুরোটাই নাকি বাদ দেওয়া হয়েছে। কি অদ্ভুতভাবে খেলাটা হলো দেখুন। সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমে প্যানেলটাই বাদ দিয়েছে, শিক্ষক অশিক্ষক ভাগ করেনি। পরবর্তীকালে এগুলো হয়েছে, রাজ্য সরকার এগুলো প্ল্যান করেছে, বুঝতেই পারছেন, ডিভাইড অ্যান্ড রুলের জন্য। তো সেখানে নাকি আবার যোগ্য অযোগ্য কোনো ভাগটাক আমি যতদূর জানি করা হয়নি, পুরোটাই নাকি বাদ। ওই যে বলেছিলাম যে অশিক্ষক মানে ক্লার্কদের, মানে এই নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন যে শিক্ষা ব্যবস্থা তথা নতুন বিশ্ব ব্যবস্থাতে কেরানি বা ক্লার্কদের কোনো জায়গায় নেই, ভূমিকায় নেই। সবার আগে তারা, শিক্ষকদেরও অনেক সাবজেক্ট ইতিমধ্যে মৃত, এবং শিক্ষকরা এখন ইনস্ট্রাক্টর হয়ে যাবেন। আমি অমৃতস্বপত দ্বিতীয় খণ্ডে বহু আগেই 2020-তেই লকডাউনের সময় লিখেছিলাম, দ্য স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল। সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, চোখের সামনে ঘটছে। তো তাদের সেভাবেই করা হলো, অর্থাৎ ক্লার্কের আর দরকারই নেই, স্কুলে আলাদা করে ক্লার্ক পদটি আর থাকবে না, সেটাই সেই লক্ষ্যেই সমস্ত কাজ এগোচ্ছে। কিন্তু তো সেই ক্ষেত্রে কি করা হলো, তাদের নাকি অন্য বিভাগ, অন্য ডিপার্টমেন্টে বা অন্যভাবে নাকি চাকরি হবে। কিভাবে হবে সেটা পরিষ্কার নয়। কিন্তু তবে আদালতের যে ডিরেক্টিভ ছিল সেটা কিন্তু এইরকম নয়। সেখানে কি ছিল, যারা
অন্য পদে আগে চাকরি করতেন, ধরুন স্বাস্থ্য বিভাগে করতেন বা অমুক বিভাগে করতেন, চাকরি করতেন, বোনাফাইড এমপ্লয়ি ছিলেন, তাঁরা মনে করলে তারা আগের দপ্তরে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারেন, অ্যাপিল করতে পারেন, সেটা ডিরেক্টিভ হিসেবে ছিল। এবং সেই ক্ষেত্রে যদি সেই পোস্টটি যদি আর না থাকে, তাহলে সেই পোস্টটি দরকার হলে সেই দপ্তর ক্রিয়েট করতে পারে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু যারা চাকরি করতেন তাদের জন্য, আগে যারা ছেড়ে এসেছেন তাদের জন্য। কিন্তু এখানে মাননীয় যেভাবে যেন বলছেন যে যারা অন্য ডিপার্টমেন্টে হবে, যারা বাদ গেলেন, চাকরি চলে গেল, তাদের অন্য ডিপার্টমেন্টে হবে। কি, কোথায় হবে? উনি কি সুপার নিউমারি পোস্টের কথা বলছেন? সেটা কি সেখানে এদেরকে নেওয়া হবে? পরিষ্কার নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং। নাকি এইরকম করা হলো? দেখুন, এটা খুব ইন্টারেস্টিং যেটা ভাবনা আমার মধ্যে কাজ করছে। সেক্ষেত্রে অশিক্ষক কর্মচারী তারা হয়তো কেউ কেউ খুশি হতে পারেন, এটা কিন্তু সম্ভাবনার কথা বলছি, কোনো লিঙ্ক চাইবেন না, এটা আমার একটা মনে হচ্ছে আর কি। আমার মনে হওয়াটা ভুলও হতে পারে, আর এটা আমার বিশ্লেষণ নয়, এটা আমার জাস্ট মনে হচ্ছে। কিরকম দেখুন, বিজ্ঞপ্তি বের করা হলো, যেই মাত্র শিক্ষকেরা সেই পরীক্ষায় বসলো, যারা প্যানেলের বাদ হওয়া শিক্ষক, যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাইকেই বসতে হবে, মাননীয়া বলে দিয়েছেন, গেল। অর্থাৎ তারা কিন্তু মেনে নিলেন, পরীক্ষায় বসা মানেই মেনে নিলেন যে তাদের ওই চাকরিটা নেই বলেই তারা পরীক্ষায় বসছে, যেটা ওরা চাইছে। আপনি যোগ্য, আপনি পয়সা করি না দিয়ে স্বাভাবিকভাবেই আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, ঘুষ দেননি, তাহলে আপনি আবার পরীক্ষায় বসছেন মানে কি? আপনি মেনে নিলেন, একটা গেল টেকনিক্যাল, বেশ ভালো কথা। কিন্তু যারা পরীক্ষায় বসলো না, যাদেরকে ধরুন এই যে পুরোটাই বাদ আর কি, যাদের অন্য ডিপার্টমেন্টে চাকরি হবে বলে উনি জানিয়ে দিয়েছেন যে যাদেরকে আর কি, তো তারা যদি পরীক্ষায় না বসেন বা তাদের যদি পরীক্ষা দরকারই নেই, ব্যাপারটা কি এইরকম যে তাঁরা বেঁচে গেলেন, তাদেরকে অন্য ডিপার্টমেন্টে ভেতর থেকে বা কোনোভাবে ঢুকিয়ে দেওয়া হবে? তাঁরা কি মাননীয়ার কাছের লোক ছিলেন? তারা কি তাই আলাদা করে তালিকা দেওয়া হলো না? তাহলে পুরো যাদেরকে ভাগ করা হলো না, যাদের মধ্যে কোনো যোগ্য অযোগ্য ভাগ না করে পুরোটাই সরিয়ে দেওয়া হলো, বুঝতেই পারছেন কাদের কথা বলছি। তো তাদের কি অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হবে? সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে বা কোনোভাবে দিয়ে দেওয়া হবে? তারা আগে চাকরি করতেন বা করতেন না সেটা বড় কথা নয়, তারা মাননীয়ার কাছের লোক, পয়সা করে দিয়ে ঢুকেছেন, এইরকম কারণে কি তাদেরকে এইভাবে আলাদা করে সরিয়ে রেখে পরবর্তীকালে তাদের জন্য সুবর্ণ সুযোগের রাস্তা করে দেওয়া হলো? এই প্রশ্ন কিন্তু জাগছে অনেকের, আমার একার যাচ্ছে না, যাচ্ছে। তার যারা টেন্টেড, প্রমাণিত টেন্টেড, অন্তত তারা নিজেরাও জানেন তারা টাকা পয়সা দিয়ে ঢুকেছেন, এমন তো লোক আছে রে বাবা। হ্যাঁ, লোভনীয় চাকরি, লোক তো আছেই। তো তাদেরকে তিনি পরিত্রাণের সুযোগ তাদের জন্য করবেন, সেই ব্যবস্থা কি করে রেখেছেন তিনি? ভাবায়, সব অনেক প্রশ্ন ভাবায়। তো যাই হোক, কিন্তু এখন যে বিষয়গুলো আসছে সেটা হলো এই যে যারা যোগ্য শিক্ষক হিসেবে যাদেরকে বলা হচ্ছে যে আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা মাইনে পাবেন, স্কুলে যেতে পারেন, তারা এখন কি করবেন? তারা স্কুলে যাবেন, পড়াশোনা করবেন, না স্কুলে যাবেন? 3 মাস সময় সেভাবে দেখতে গেলে, যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইক পরীক্ষা হয় ধরে রাখুন, এটা তো জুনটাই ধরি যেহেতু পড়ে গিয়ে, জুন জুলাই আগস্ট 3 মাসের মাত্র সময় আছে। জুন জুলাই আগস্ট, সেপ্টেম্বরে পরীক্ষা। তো 3 মাসে তারা এই হিউজ সিলেবাস শেষ করতে পারবেন? সবই তো ভুলে গেছেন, চর্চা নেই। 99% শিক্ষকের যারা স্কুলে যারা পড়ান চলে গেছেন, তাদের
তারা তাদের চাকরি পেয়ে গেছে, সরকারি চাকরি যায় না, এই মানসিকতাই তো ছিল তাদের, দোষও দেওয়া যায় না। তো এই যে ভিত্তিতে তারা তো আর সাবজেক্ট, তাদের বিষয়ে তারা পড়েননি, নাড়াচাড়া করেননি, চর্চা করেননি। তারা এই অল্প সময়ের মধ্যে সেটা কি তারা মেকআপ করতে পারবেন? পারবেন না, স্বাভাবিক। তো তাই তারা পরীক্ষা দিতে চাইছেন না, এটাই স্বাভাবিক। কিন্তু পরীক্ষা না দিয়ে তারা কি করবেন? একসঙ্গে সবাই মিলে 26,000 আন্দোলন, মানে ওই যে টোটাল যেটা দাঁড়াচ্ছে আর কি, টোটাল প্যানেলের যে সংখ্যা, তারা তো একসঙ্গে পথে না নামবেন না, সে সুযোগ আর নেই। তাহলে তারা কি করবে? ধর্ণা তো বিকাশ ভবনের সামনে থেকে তুলে দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে, কারণ চিঠি লিখেছে এসএসসি পুলিশকে। তাহলে পরীক্ষা তারা, উপায় নেই, পরীক্ষা তারা দিতেই হবে। তো স্কুলে তারা হয়তো যাবেন না, স্কুলে না গিয়ে তারা প্রচুর পড়বেন। এতে করে কি লাভ হবে? আরো লাভ হবে, দুই পক্ষেরই লাভ হবে। মানে দুই পক্ষ মানে কি? মানে পরীক্ষার্থী নয়, সাধারণ মানুষ নয়, শাসক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণীর লাভ হবে। খেলাটা দেখুন কি ইন্টারেস্টিং খেলা, বাবা কত ছক করে এরা প্ল্যান করে, ভাবলে মাঝে মাঝে মুগ্ধ হতে হয়, জানেন তো কিরকম। এই যে যারা যোগ্য শিক্ষক বলে 31শে ডিসেম্বর পর্যন্ত যাদের স্কুলে যেতে বলা হয়েছে, তারা স্কুলে যাওয়া বন্ধ করে, স্বাভাবিক 3 মাসে তারা পড়বেন কখন আর স্কুলে যাবেন কখন? স্কুলে যাওয়া মানে তো দীর্ঘ 4টে 4:30 পর্যন্ত আটকে থাকা। ফিরে এসে আমার জার্নি করে অনেকে স্কুলে যান, সবার স্কুল তো বাড়ির পাশে নয়, পরিবার আছে, সংসার আছে, হাট বাজার আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেকে বাবা মা হয়েছেন, কি করে সামলাবেন? তাহলে যাবেন না স্কুলে। তাহলে তারা স্কুলে না গেলে কি হবে? দারুণ হবে। অর্থাৎ স্কুলে এমনিতেই শিক্ষক নেই, তারপরে এই হাজার হাজার শিক্ষক যদি স্কুলে না যান, তাহলে ছাত্রছাত্রী আরও কমবে। দৌড়, অমুকের টিচার নেই, ইংরেজির টিচার নেই, ভূগোলের টিচার নেই, অঙ্কের টিচার নেই, ওখানে গিয়ে কী হবে? আর টিচারদের উপর তো দুর্নামের খাড়া তো ঝুলছেই, আপনারা জানেন। অর্থাৎ তাহলে কি হবে? আরও সংখ্যক ছেলে মেয়ে, বড় বেশি সংখ্যক ছেলে মেয়ে, অভিভাবক, তারা কিন্তু তাদের সন্তান সন্ততিকে ঘটি বাটি বিক্রি করে হলেও তারা, মানে পড়াশোনা যারা করাতে চান আর কি, তারা কিন্তু বেসরকারি স্কুলে ভর্তি করবেন। অর্থাৎ এই 3 মাসে আরও স্কুল উঠে যাবে, আরও স্কুল এই 3 মাসে উঠে যাবে। হ্যাঁ, দারুণ বড় লাভ, শাসক শ্রেণীর লাভ, প্রাইভেটাইজেশনের যারা সমর্থক, যারা পুঁজি ঢেলেছেন, স্কুল খুলেছেন, তাদের লাভ, দাদা, তাই তো তাদের লাভ, ভালো লাভ। আর কি হবে? আর যেটা হবে, এই যে শিক্ষক যারা আবার পরীক্ষায় বসবেন, এটা তো না রি এক্সামিনেশন, না ফ্রেশ রিক্রুটমেন্ট, পরীক্ষায় বসলেন, তাদের কাছে রি এক্সামিনেশন। পরীক্ষায় যেই বসলেন, তাদের আগেকার যে শিক্ষকতার যে বিষয়টা, সেটা চলে গেল, নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। তাদেরকে কিন্তু ফ্রেশ হিসেবেই ট্রিট করা হবে। আগে হ্যাঁ, অনেকে এখনো বুঝতে পারছেন না, তাদের এটা কি অ্যাড করা হবে, মানে তাদের যে অনেকেই প্রশ্ন করছেন যে এই আগেকার যে শিক্ষক ছিলাম, সেটা কি সেই যে আমি চাকরি করেছি, সেইটা কন্টিনিউশন হিসেবে কি মানে থাকবে, কন্টিনিউশন থাকবে আমার পরে চাকরি পেলে? কেন থাকবে মশাই? আপনি তো অবৈধ শিক্ষক ছিলেন, থাকবে কন্টিনিউশন কেন থাকবে? হিসেব মতো থাকার কথা নয়। তাহলে আপনি ফ্রেশ হিসেবেই কিন্তু বসছেন পরীক্ষায়, মানে আপনি কি অদ্ভুত, না ফ্রেশ আবার না চাকরিরত, কোনোটাই আপনি নন। মানে অদ্ভুত একটা ত্রিশঙ্কু বানিয়ে দেওয়া হয়েছে আপনাকে। কারণ আপনি ফ্রেশ নন এই অর্থে যে 10 নম্বর আপনার জন্য আছে, পড়ানোর অভিজ্ঞতা সেটা অ্যাড হবে, এই অর্থে ফ্রেশ নন। কিন্তু আপনার কন্টিনিউশন হবে না, বাকি সমস্ত ক্ষেত্রেই আপনাকে ফ্রেশ ক্যান্ডিডেটের সঙ্গে একইভাবে দেখা হবে, একই প্যারামিটারে দেখা হবে, তাহলে সেই অর্থে আপনি ফ্রেশ। তাহলে আপনি কি? ওই যে সুকুমার রায়ের মনে পড়ে, আবল দাবল হাঁস জারু, মনে পড়ে? সজারুও নয়, হাঁসও নয়, হাঁস জারু, বকও নয়, কচ্ছপও নয়, বকচ্ছপ। আপনি
সেরকম একটা গোত্রে পড়ে গেলেন। এরকমের নিয়োগ বিজ্ঞপ্তি তো আগে হয়নি, হয়েছে? হয়নি। তাই এরকম বিশেষণও আপনাদের জন্য বরাদ্দ ছিল না, কিন্তু এখন এই এপিথেট আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? জিস্ট করে নি, অনেক আলোচনা করলাম, অনেকক্ষণ বকবক করলাম। দাঁড়ালো এটাই, যারা পরীক্ষায় বসতে চাইছেন, ওই যে অনেক দিন পরে একটা পরীক্ষার ব্যাপার থাকে, তো ভালো লাগে, হোক আর না হোক নিয়োগ পরীক্ষা, তারা অবশ্যই বসুন। কিন্তু এটার উপর আশা করে বসবেন না যে নিয়োগ হবে, আমি পার্মানেন্ট শিক্ষক হিসেবে যাব স্কুলে, এইরকম আশা করে বসবেন না, একদমই না। বিকল্প ব্যবস্থা রাখুন বা ভেবে রাখুন, মানে হচ্ছে না ধরে নিয়ে পরীক্ষা দিন। বেশি আশা করলে হতাশায় ভুগবেন এবং সুইসাইড করে ফেলবেন। তাই ডিসকারেজ করছি না, কিন্তু আমি কিন্তু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। পরীক্ষা দিন, খাটুন, কিন্তু নিষ্কাম কর্ম করার মতো করে খাটুন, এবং অন্য অপশন, অন্য জীবিকার পথ খুলে রাখুন। এটা একটা আমার দিক থেকে পরামর্শ। ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ উইল টেক ইট অর লিভ ইট। আর কি? পরীক্ষা হবে কি? অবশ্যই পরীক্ষা হওয়া উচিত। পরীক্ষা হবে, কেন হবে না? দেরি করেও হবে, ঝুললেও হবে, কেস হলেও হবে। পরীক্ষা হতে সমস্যা কোথায়? কেস তো পরে মেটানো হবে, যত কেস হবে তত ভালো, নিয়োগ আটকে যাবে। এই পরীক্ষার প্রস্তুতি নিন, কারণ পরীক্ষা হবে, সেটা আদালতও চাইছে পরীক্ষা হোক। এখন এই বিজ্ঞপ্তিকে যদি মাননীয় আদালত থেকে বা কোনো জায়গা থেকে পাশ করিয়ে আনতে পারেন, শিলমোহর আদালত তো মাননীয়ার পক্ষেই আছেন। দেখলেন না, সিবিআই এনকোয়ারি হলো না, চেষ্টা করা হয়েছিল, বললো না এটা রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। সঞ্জীব খান্না মহাশয় তো তখন ছিলেন, তিনি তো এই রায়টা দিলেন যে না, এটা করা যাবে না, কেন্দ্র রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, উল্লঙ্ঘন হয়, সংবিধানের উল্লঙ্ঘন হয়, এসব বললেন না। তো সুতরাং পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, জোরদার, আর উপার্জনের সম্ভাবনা আছে, সেখানে ভালো সম্ভাবনা আছে উপার্জনের। নিয়োগ কি হবে? যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে, হঠাৎ করে দেখা গেল নতুন বিশ্ব ব্যবস্থাকে গুটিয়ে নেওয়া হলো, তুলে নিল ওরা, আমেরিকার মতো কোনো একটা বড় রকমের বিপ্লব, ওখানে যেমন ট্রাম্প এলেন, এখানে ধরুন কিছু এলো নতুন বিশ্ব ব্যবস্থাকে উপরে ফেলার জন্য ওল্ড অর্ডার চালু করবে বা কিছু, মানে অলৌকিক কিছু না ঘটলে নিয়োগ হওয়ার, স্থায়ী পদে নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আবার বলছি, তাহলে কি হতে পারে? নিয়োগের নাম করে মামলা দিয়ে এটাকে দীর্ঘায়িত করা হতে পারে, যাতে করে আরও বেশি ক্যান্ডিডেট হতাশ হয়ে সরে যান। আর সামনে তো আরও প্যান্ডেমিক আছে, ভয় দেখানো আছে, লকডাউনের গল্প আছে, অনেক কিছু আছে, সেগুলো দিয়ে মানুষকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখা। এবং এর মধ্যে অনেকেই আবার চলে যাবেন, ক্ষেত্র তৈরি আছে অনেক আগে থেকেই। এবং অবশ্যই যেটা হতে পারে বড়জোর, সেটা হলো নতুন কোনো আইন এনে নতুন কোনো স্পেশাল আইন বা অর্ডিন্যান্স এনে শিক্ষকতার যে মাইনে এতদিন ছিল সেটাকে চেঞ্জ করে, সবই সম্ভব আমাদের দেশে এখন, বুঝতেই পারছেন, করে পাশ করিয়ে নিয়ে দেখা গেল একটা কনসলিডেটেড মাইনের শিক্ষক নিয়োগ অবশ্য চুক্তিভিত্তিক হতে পারে, এবং সেটা এই নিয়োগ থেকেই হতে পারে। পরবর্তীকালে জটিলতা সৃষ্টি হলে আইন করে বিভিন্নভাবে কোথায় যাবে, এতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, মানবিকতার জায়গা, এখন কি করা যাবে, আগের নিয়মে তো এখন নিয়োগ করা যাচ্ছে না, কারণ এসব মামলা ঝুলে আছে, তাই পার্মানেন্ট ভ্যাকান্সিতে অত নিয়োগ করা যাবে না, কারণ ওই মামলা আছে, সেই মামলা আছে,
তাহলে কি হবে, মানবিকতার খাতিরে যারা পাশ করলেন বা করেছেন, যা পরীক্ষা দিয়েছেন, আমরা শর্টলিস্টেড করেছি, তাদের জন্য ভাবছি যে এরকম একটা মাইনেতে সে 5,000 হোক, 10,000 হোক বা যাই হোক না কেন, কনসলিডেটেড পে, আগের নিয়মে আর নিয়োগ করা যাচ্ছে না যেহেতু অনেক মামলা ঝুলছে, তো আমরা এরকম একটা ওয়ে আউট বের করে নিয়োগের ব্যবস্থা করছি। এও একটা সম্ভাবনা কিন্তু হতে পারে। দেয়ার আর মেনি ওয়েজ। শর্টের জন্য পন্থার অভাব হয় না, তারা ঠিক পথ বের করে নেয়, এটাও হতে পারে। তাই আবার বলছি, পরীক্ষা দিন, নিষ্কাম কর্মের মতো পরীক্ষা দিন। অলৌকিক ঘটনা ঘটলে, অলৌকিক মানে সুপার ন্যাচারাল টাইপের কিছু ঘটলে আলাদা কথা, নইলে বাস্তবের দৃষ্টিভঙ্গি দিয়ে স্থায়ী পদে আগের মতো করে যেভাবে শিক্ষকতা দেখে এসেছেন, ডিএ তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, মানে বিভিন্ন রকম ভালো মাইনে, স্কেল, চাইল্ড সিসিএল, চাইল্ড কেয়ার লিভ, প্রভিডেন্ট ফান্ড, বিভিন্ন রকমের গ্র্যাচুইটি, বিভিন্ন রকমভাবে যেভাবে শিক্ষক নিয়োগ হয়, ইনক্রিমেন্ট, বছর বছর ইনক্রিমেন্ট, এই যে টোটাল একটা স্ট্রাকচার, পে স্ট্রাকচার ছিল, সেটা এবার ভেঙে যাবে। নতুন বিশ্ব ব্যবস্থার দাবি, সেটা ভাঙছে, ভাঙা শুরু হয়ে গেছে। এবার অফিসিয়ালি, আনঅফিসিয়ালি ভাঙছে, ডিএ দিয়ে শুরু হয়েছে। এবার অফিসিয়ালি ভাঙার সময় আমরা দেখতে পাবো, সময়কাল 2025, এই যে চলছে 26 থেকে 2030, এই যে 5 বছর সময়, এই 5 বছর সময়ের মধ্যে আমরা এই স্ট্রাকচারটা ভেঙে রিসেট দেখতে পাবো। আমি আগের ভিডিওগুলোতে এটা বলেছি। তাই রিসেটের জন্য অপেক্ষা করুন এবং বিকল্প জীবিকার পথ খোলা রাখুন। পরীক্ষায় বসুন, কিন্তু বিকল্প জীবিকার পথ খোলা রাখুন, ভাবুন কি করবেন। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী লাইভে আসবো। অনেক বিষয় জমে আছে, সহযোদ্ধাদের কথা ভেবে, পাঠকদের কথা ভেবে। সঙ্গে থাকুন, প্রশ্ন করুন, অনুগ্রহ করে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমাকে আপনারা চেনেন না, আমার স্তর, আমার চেতনা, আমার মনন আপনারা জানেন না। যারা আমার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছেন তারা জানেন, বা আমার বইপত্র পড়েছেন তারা জানেন। আমিও আপনাদের যারা এসব মন্তব্য করছেন তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, চেনার কথা নয়। তাই যাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তার দু একটা ভিডিও দেখে আপনার পছন্দ হলো না, আপনার বিপক্ষে গেল, আপনার রাজনৈতিক দলের বিপক্ষে গেল, আপনার দাদার বিপক্ষে গেল, আপনার দেশের বিপক্ষে গেল, আপনার দেশপ্রেমের বিপক্ষে গেল বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মানে আপনার চেতনাহীনতার পরিচয় আপনি দিচ্ছেন। তো সেটা করবেন না। হিম্মত থাকলে মুখোমুখি আসুন, আলোচনা হোক। আমি কলেজ স্ট্রিটে যাই, জানিয়ে দিই কবে যাই, অনেকেই দেখা করেন। আসুন, মুখোমুখি আসুন। ফেক প্রোফাইল থেকে গালিগালাজ দিয়ে আপনার দেশপ্রেম প্রমাণ হয় না, বা আপনার রাজনৈতিক দলের সচ্চার সমর্থক, চিন্তাভাবনা, ইডিওলজিতে বিশ্বাস করেন, এমনটাও প্রমাণ হয় না। তাই এরকম মন্তব্য করবেন না, বিরত থাকুন। করলে ব্লক করে দেওয়া হবে। তাতে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিনা আমার যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমার চ্যানেল মনিটাইজ নয়, কোনোদিনই করবো না। প্রথম চ্যানেল ওরা উড়িয়ে দিয়েছে, দরকার হলে এটাও উড়িয়ে দেবে। কারণ চ্যানেল মনিটাইজ করলে ওদের দালালি করতে হয়, ওদের কথা মেনে চলতে হয়, ন্যারেটিভ মেনে চলতে হয়। তার জন্য হাজারটা চ্যানেল আছে। ইউটিউব, তারা ইনকাম করছে ভালো, লাখ লাখ টাকা ইনকাম করছে, প্যানিক ছড়া, বিভিন্ন রকমের কাজকর্ম করছে তারা। ফেসবুকেও ইনকাম করছে, তারা নেমে পড়েছে। কিন্তু এই চ্যানেলটি সেই চ্যানেল নয়। তাই এসব ভাববেন না যে আপনি সাবস্ক্রাইব করেছেন, বলেছেন গালিগালাজ দেবেন বা কিছু ব্যক্তিগত আক্রমণ করবেন, আপনি থেকে যাবেন। আমার চ্যানেলের স্প্রেড বাড়ছে, বেশি কমেন্ট করা মানে নাকি চ্যানেলের স্প্রেড বাড়া, আমার যায় আসে না ওসব তত্ত্বে। তো ব্যক্তিগত আক্রমণ দেখলেই আপনাকে ব্লক করা হবে, সেটা ফেসবুক হোক আর ইউটিউব হোক। এটা মেনে নিয়ে সঙ্গে থাকতে চাইলে সঙ্গে থাকুন, নইলে আসুন।
শুভরাত্রি।